সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবন গল্পের 1525তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ আসলাম হোসেনের জীবনের এক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল গোপনে শাশুড়ির 2 সন্তানের বাবা হলেন জামাই। আমাদের চোখের সামনে আমরা যা দেখতে পাই তা সবই কিন্তু বাস্তব নয়। আমাদের চোখের আড়ালে এমন কিছু জিনিস আমাদের এই সমাজে ঘটে যায় তা মাঝে মাঝে আমাদের কল্পনাকেও হার মানায়। এই গল্পটা ঠিক তেমনই একটা গল্প। আমি সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই মোহাম্মদ আসলাম হোসেনের জীবনের এই তাজ্জব বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই আসলাম হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আসলাম হোসেন, আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার ছোট 3টা ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল 4 ভাই 1 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন রিক্সা চালক। হ্যাঁ, আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি রিক্সার প্যাডেলে পা রেখে মাথার ঘাম পায়ে ফেলে হাড়ভাঙা পরিশ্রম করে আমার বাবা খুব কষ্ট করে টাকা উপার্জন করতেন। কিন্তু যে টাকা উপার্জন করতেন তা দিয়ে আমাদের পরিবারের এক মুঠো ভাতের জোগাড়ও হতো না। দেখা যায় আব্বার সারাদিনের ইনকাম দিয়ে আমরা এক মুঠো ভাতও খেতে পারতাম না, যার জন্য বাবার পাশাপাশি আমার মাও আমাদের এলাকাতে কাজ করতো। কারো বাড়িতে কোনো মেহমান আসলে আমার মা সে বাড়িতে যাইতো রান্নাবান্না করার জন্য, কারো বাগান পরিষ্কার করার জন্য, অথবা রাতের অন্ধকারে বাবার সঙ্গে বিভিন্ন জমিতে কাজ করতেও যেত। বাবা মায়ের এই হাড়ভাঙা পরিশ্রম আমি ছোটোবেলা থেকে দেখে আসছিলাম। শৈশবে আমার শিক্ষা জীবনের কোনো ঘটনা নাই। আমি কোনোদিন কোনো স্কুলে যাইনি, পড়িনি কোনো স্কুলের ইউনিফর্ম। যাই হোক, এরকম করে আমার ছোটোবেলার দিনগুলো কাটতে থাকে। একটা পর্যায়ে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আপনি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, আমার বয়স যখন 9 বছর বয়স, সেই বয়সে আমি রিক্সা চালাই। হ্যাঁ, আপনি হয়তো বিশ্বাস করছেন না, এটা আসলে কাউকেই বিশ্বাস করানো যায় না, কিন্তু এটাই সত্যি। আমার বয়স যখন প্রায় 9 বছর, আমি তখন থেকে রিক্সা চালাই। তার বড় কারণ হচ্ছে আমার বয়স যদিও 9 বছর ছিল, বাট দেখতে আমি অনেকটা লম্বা হয়ে যাই। মানে দেখলে বোঝাই যায় না যে আমার বয়স 9 বছর। শরীরের গঠন মাশাআল্লাহ অনেক ভালো ছিল, যার কারণে দেখা যায় আমি 9 বছর বয়স থেকে আমি আমার বাবার মতোই ইনকাম করতে শুরু করি। এখানে সেখানে আমি বিভিন্ন ধরনের ভাড়া মারতেছি এবং সকাল থেকে বিকাল অবধি রিক্সা চালাইতেছি। এবং আমি যখন সংসারের হাল ধরলাম তখন আমরা 3 মুঠো ভাত খেতে পারতেছি। এর আগ পর্যন্ত আমাদের পরিবারের মানুষের মুখে 3 মুঠো ভাত ছিল যেন এক স্বর্গীয় কথাবার্তা। তো এরপর আমরা 3 মুঠো ভাত খেতে পারতেছি এবং আমার বোনেরা, আমার ভাইয়েরা আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালোই আছে। আমি দেখতে শুনতে আসলে আমি যে একজন রিক্সা চালক তা আসলে দেখলে আপনি কখনোই বিশ্বাস করবেন না, ঠিক এখনও না। আপনি এখন আমাকে দেখলে ভাববেন যে না, তিনি কোনো রিক্সা ড্রাইভার হতেই পারে না। আমি যদিও পেশায় একজন রিক্সা চালক, কিন্তু আমার আচার আচরণ বা কথাবার্তা বলার ভঙ্গি এবং আমি কথা বলার সময় মাঝে মাঝে ছোটোখাটো ইংলিশ শব্দ ব্যবহার করি, যেগুলোতে যে কেউ আমার সঙ্গে কথা বললে মনে করবে যে আমি সম্ভবত উচ্চশিক্ষিত বা আমি পড়াশোনাওয়ালা একটা মানুষ। এরকম করতে করতে আমার বয়স তখন প্রায় 19 থেকে 20 বছর পেরিয়ে যায়। ওই সময়টা পর্যন্ত আমি রিক্সা চালাই। তার পাশাপাশি আমি তখন কৃষিকাজও করতাম, জমিতে ফসল ফলাতাম, ফসলাদের কাজ করতাম, সারাদিন রিক্সা চালাতাম, রাতে এসে জমিতে কাজ করতাম। এবং আমার যে ছোট 3টা ভাই ছিল, আমি তখন তাদেরকে গ্যারেজের কাজে দিয়ে দিই। আমার যে রিক্সার গ্যারেজ আছে, রিক্সার যে গ্যারেজ, ওই গ্যারেজ আমার ভাইয়েরা কাজ করতো এবং আমি তখন রিক্সায় চালাইতাম। যদিও সেই সময়টাতে আমার রিক্সা না চালাইলেও হইতো, কিন্তু কেন জানি এই পেশাটাকে ছাড়তে পারতেছিলাম না, যার জন্য আমি তখন পর্যন্ত ওই রিক্সায় চালাচ্ছি। তো এরকম করতে করতে আমাদের পার্শ্ববর্তী বাড়ির একটা ভাবি আছে, নাম হচ্ছে হেলেনা ভাবি। তা আমি স্পেশালি সবসময় করি কি, ওই হেলেনা ভাবির ভাড়াটা মারি। তো আমার কাছে তখন একটা মোবাইল ছিল, ওই যে বাটন সিস্টেম ফোনগুলা। তো আমি সারাদিন যদি ভাড়া নাও মারি, ভাবি যখন আমার ফোন দিবে, রোদ বৃষ্টি যাই হোক, আমি রিক্সা নিয়ে চলে যাব। কারণ এই ভাবির সঙ্গে আমার সম্পর্কটা খুবই ভালো। এখানে খারাপ কোনো কিছু না, ভাবির সঙ্গে সম্পর্কটা ভালো। ভাবির হাজব্যান্ড আবার দুবাইতে থাকতো, তো উনি ফোন দিলে আমি অন্য ভাড়া মাইট দিয়ে হলেও ওনার কাছে যাব। তো এরকম করতে করতে ভাবির সঙ্গে আমার তখন একটা ভালো সম্পর্ক হয়। কিন্তু ভাবি আসলে তার সংসার জীবনে খুব বেশি একটা সুখী ছিলেন না।
কারণ তার যে শাশুড়ি আছে এটা ছিল তার সৎ শাশুড়ি, এবং সৎ শাশুড়ি হলেও না ওই শাশুড়ি ওখানে অনেক কর্তৃত্ব দেখাইতেছে। আর তার যে স্বামী আছে সেই স্বামী তার শাশুড়ির কথায় উঠে আর বসে, যদিও সৎ মা তারপরেও তিনি তার মাকে অনেক মানতেন। কারণ আমি এটা শুনেছিলাম ভাবির মুখে যে ওনার হাজব্যান্ড জন্ম হবার প্রায় 9 মাসের মাথায় নাকি তার মা মারা যায়, এবং এরপরে ওনার বাবা হচ্ছে দ্বিতীয় বিয়ে করে, মানে শ্বশুরের দ্বিতীয় বিয়ে করে, এবং এরপরে নাকি ওনার হাজব্যান্ডকে ওই ওনার সৎ মায়ে কোলে পিঠে করে খুব ছোটোবেলা থেকে মানুষ করে। এই জন্য নিজের মায়ের থেকেও আরও বেশি উনি এই সৎ মাকে ভালোবাসে। তো এখন কথা হচ্ছে ভাবি সবসময় যখনই আমার রিক্সাতে উঠতো, অনেক সময় ডাক্তারের কাছে যাইতো, কেনাকাটা করার জন্য যাইতো। ভাবির আবার একটা ছেলে আছে, ছেলের বয়স আনুমানিক প্রায় 9-10 মাসের মতো হবে, ছোট। তো আবার ভাই যখন বাড়িতে আসলেও এই ওনার মার সঙ্গে 19 থেকে 20 হলে তার বউরে মারতো, বউর সঙ্গে খারাপ ব্যবহার করতো, মানে মা পাগল একটা ছেলে ছিল আর কি, বউকে কোনোভাবে মূল্যায়ন করতো না। তখনই ভাবি ধরুন আমার সাথে যখনই যে জায়গায় যাইতো এই জামাইয়ের কথাবার্তা বলতো, পারিবারিক কথা বলতো, ওনার শাশুড়ি এরকম করতেছে, এরপরে ওনার হাজব্যান্ড ওনার কন্ট্রোলে নাই, ওনার মায়ের মানে শাশুড়ির কন্ট্রোলে চলে, এগুলো আমার কাছে বলতো, দুঃখ প্রকাশ করতো। আমিও ভাবির কথাবার্তা শুনে ভাবিকে সান্ত্বনা দিতাম, এবং বেশিরভাগ সময় রাতের বেলায় ভাবি ফোন দিত। ধরেন ওনার হাজব্যান্ডের সঙ্গে কথাবার্তা বলে বা পারিবারিক কোনো ঘটনা ঘটলে উনি আমার সঙ্গে শেয়ার করতো যে দেখেন আসলাম ভাই, এমন এমন ঘটনা, আমার শাশুড়ি আজকে এটা করছে, রান্নাবান্না নিয়ে কোনো একটা ঝামেলা হতো বা খাওয়া দাওয়া নিয়ে কোনো একটা ঝামেলা, মানে পারিবারিক টোটালি যেই কোনো বিষয় নিয়ে ভাবি আমাকে এই দিনটা মানে যখন খুশি তখনই ফোন দিত। ভাবির সাথে আমার সম্পর্কটা, আমি যে একজন রিক্সা ড্রাইভার উনি আমার প্যাসেঞ্জার, ঠিক এরকম ছিল না, তারও অনেক বেশি উঠে যায়। এরকম করতে করতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কথা বলতে বলতে একটা পর্যায়ে ভাবির প্রতি আমার অনেক ভালো লাগা কাজ করতে শুরু করে, এবং একটা সময় হয়েছে কি, যেটা আমি আপনাকে মানে ওই আমার থেকে বলি, একদিন রাতের বেলায় আনুমানিক প্রায় 12টা কি 12:30 মতো বাজে, আমি তখন আমার গ্যারেজে ঘুমিয়ে আছি। ওই আমার গ্যারেজটা আমার নিজের, আমার ভাইয়েরা কাজ করে, ছোটো ভাইয়েরা কাজ করে, গ্যারেজটা আমি নিজে রাখছি, আমার 2টা রিক্সা আছে, একটা আমি চালা একটা ভাড়া দেয়, আর অন্য রিক্সা ঠিকঠাক করে। তো আনুমানিক ওই গভীর রাতে ভাবি তখন আমাকে ফোন দিয়ে বলতেছে যে আসলাম ভাই আপনি কই আছেন? আমি বললাম আমি তো মানে গ্যারেজে ঘুমাইতে আছি। পরে বলে আমাদের ওখানে একটা বাজার আছে, মোটামুটি অনেক বড় একটা বাজার, উপজেলা শহরে আর কি। তাই বলতেছে যে ভাইয়া একটু ওইখানে আসেন, আমার একটু দরকার আছে। পরে মানে আমি যখন এটা বললাম, আমি বললাম যে দরকার আছে, কি দরকার ভাবি আমারে বলেন। পরে বলতেছে ভাই আপনি একটু তাড়াতাড়ি আসলে আমার অনেক উপকার হয়, একটু তাড়াতাড়ি আসেন। তো আমি তখন তাড়াতাড়ি রিক্সা নিয়ে বেরোয় ওইখানে গেছি। যাওয়ার পরে দেখলাম যে ভাবি একটা বিল্ডিংয়ের নিচে দাঁড়ায় আছে, এবং বিল্ডিংয়ের মানে গেটটা লাগানো, গেটটা তালা মারা, ভাবি হচ্ছে বিল্ডিংয়ের ভিতরে, মানে কেসি গেটের ভিতরে। তো এখানে যাওয়ার পরেই ভাবি, আমি যখন গেছি ওই গেটের সামনে, তখন এই দারোয়ানে গেটটা খুলে দিল। পরে ভাবি তখন আসার পরে আমার বলতেছে যে ভাই তাড়াতাড়ি এখান থেকে চলে যাই, আপনি রিক্সা টান দেন। তো তখন মোটামুটি শহরের মধ্যে লাইট টাইট নিভে গেছে, অন্ধকার হয়ে গেছে। আবার ওই দিন মোটামুটি মানে সারাদিনই বৃষ্টি হয়েছিল, যার কারণে দেখা যায় পানি জমে অনেক জায়গায় ইলেকট্রিসিটি নাই বললেই চলে। তো পরে আমি বলতেছি ভাবি চারদিকে পানি, রিক্সা চালানো তো অনেক কঠিন, কারণ কোথায় কোন গর্ত আছে তা তো আর পানির মধ্যে দেখা যায় না, আর তা আবার রাতের বেলায় দেখা যায় একটা চাকা একদিকে পড়লে আমি অ্যাক্সিডেন্ট করে ফেলবো, বা আমি দুজনেই পড়ে যাব পানির মধ্যে, এখন যাব কোথায় এত রাতের বেলায়, এখানে আপনি কেন আসছেন? পরে বলে এটা আমার বোনের বাড়ি। তা আমি বললাম যে আপনার বোনের বাড়ি, এদিক দিয়ে কিন্তু ভাবির মোবাইলে বারবার ফোন আসতেছে, কে জানি ফোন দিতেছে তা তো জানি না, ফোন আসতেছে, উনি ফোন রিসিভ করতেছে না, ফোন বাজতেছে। পরে আমি বললাম যে ভাবি এখন রাতের অন্ধকার, আপনি যাবেনটা কই? পরে বলে আপনার গ্যারেজে আজকে রাতে থাকা যাবে, এমনিই বলতেছে। তো তখন কিন্তু আবার আকাশে মেঘ জমে আছে, বৃষ্টিও যে কোনো সময় নামতে পারে, রাত্র তখন মধ্যরাত। পরে আমি বললাম যে ভাবি এইটা কি বলতেছেন, আমার গ্যারেজে তো আমার ছোটো ভাইরা আছে, এখন গ্যারেজে কি থাকা যাবে? বলে আপনার ছোটো ভাইদেরকে একটু ম্যানেজ করে বাসায় পাঠাই দেন না, আজকে রাতে আপনি আমাকে একটু গ্যারেজে রাখেন। পরে আমি বললাম যে ভাবি গ্যারেজে রাখবো তো আপনি আপনার শ্বশুরবাড়িতে যাবেন না? শ্বশুরবাড়িতে কোনো ঝামেলা হয়েছে? আপনার শাশুড়ি তো আছে, ভাবির আবার শ্বশুর নাই তো শাশুড়ি আছে। আবার তাই আমি বললাম যে আবার ননদ আছে। তাই আমি বললাম যে শাশুড়ি আছে, আপনার ননদ আছে, এখন যদি আপনি বাড়িতে না যান তাহলে ঝামেলা হবে না? পরে বলে না আমার শ্বশুর বাড়ির লোকেরা জানে না যে আমি বাড়ি থেকে বেরিয়েছি, আমি বাপের বাড়ি থেকে আসছি, আর এত রাতে বাপের বাড়িতে যাওয়া যাবে না, আপনি একটু আপনার গ্যারেজে আমার নিয়ে রাখেন। তো এই কথা বলার পরে আমি তখন আমার গ্যারেজে নিয়ে গেছি। গ্যারেজে নিয়ে যাওয়ার পর এই গ্যারেজের মধ্যে মাত্র ঢুকাইলাম, এই মধ্যেই নামছে বৃষ্টি। ছোটো ভাইগুলো তখন ধরেন আমার 3টা ভাই, এরা তো হচ্ছে গ্যারেজে কাজ করে রাতের বেলায় ঘুমাইছে, ওদেরকে ডাইকে উঠে বললাম যে এই ঘটনা, তোরা বাড়ি চলে যা, এখন আমার এখানে মেহমান আসছে। এবার ভাবি আবার বোরকা গায়ে দিয়ে আসছে। পরে আমার ছোটো ভাই বলতেছে ভাই এটা কে? আমি যে মেহমান, উনি থাকবে, তোরা যা। তা আমার ভাইরা কী করছে, এই বৃষ্টি দিয়ে ভিজে কারো কাছে কোনো ছাতা নাই, এই মধ্যরাতে বৃষ্টি দিয়ে ভিজে সবাই বাড়িতে চলে গেছে। তো বাড়িতে চলে যাওয়ার পরে ভাবির আমি বললাম যে ভাবি ঠিক আছে আপনি এখানে থাকেন, আমি তাইলে চলে যাই।
পরে বলতেছে কি বলেন ভাই, আমি গ্যারেজে একা একা থাকবো? আমি বললাম তো গ্যারেজে একা একা থাকবেন না তো কেমনে, এটার মধ্যে তো একটাই রুম, আর এই রুমে আমি আমার ভাইদের সঙ্গে ঘুমাইতাম, তো এখনও তো আর কোনো রুম নাই। পরে বলে না না না, রুম না থাকলে না, আমরা এক রুমেই থাকবো, সমস্যা কি? না ভাবি এটা কী বলেন আপনি, আপনি এক রুমে থাকবেন, আপনি যে এখানে থাকতেছেন এটি তো আমার জন্য অনেক বড় কিছু, আমি একজন রিক্সা ড্রাইভার, আপনি একজন প্রবাসীর বউ, এবং এখানে যে আপনি থাকবেন সেটাই তো অনেক বড় কিছু, এর ভিতর আপনি আমাকে বলতেছেন যে আমি সহ থাকার জন্য, এটি কেমন কথা ভাবি? পরে বলতেছে না না আসলাম ভাই, আপনি যায়েন না, আমার এখানে অনেক ভয় লাগে, আপনি থাকেন, আমরা একসাথেই থাকবো, কোনো সমস্যা নেই। এই বলার পরে ভাবি তখন অনেক জামা কাপড় তো ভিজে গেছে, ধরেন রিক্সা দিয়ে আসছে, এরপর আবার বাইরে কিছুক্ষণ দাঁড়াই ছিল, তো আমার বলতেছে যে আমি কিছু জামা কাপড় চেঞ্জ করব। তো ওনার ব্যাগ থেকে জামা কাপড় চেঞ্জ করছে, অনেক সুন্দর লাগতেছে। তো লাগার পরে এই বৈশা গল্প করতেছে রাত্র প্রায় 3টা বেজে গেছে। ওই মুহূর্তে ভাবি তার হাজব্যান্ডের দুঃখ প্রকাশ করলো, তার হাজব্যান্ড মানসিকভাবে সক্ষম নয়, তাকে বিয়ে করছে, সে কখনোই স্ত্রীর সম্মান বা মর্যাদা বা শারীরিক শান্তি তার কোনোভাবে পায় নাই, এবং তার হাজব্যান্ড যেভাবে তাকে ঠকাইতেছে, একইভাবে তার স্ত্রী মানে তার শাশুড়িও ঠকাইতেছে, এই কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে ভাবি আমার জড়াই ধরে কান্না করতে শুরু করছে। তো আমি আসলে সেই সময়টাতে বুঝতে পারি নাই, আমার এই জড়িয়ে ধরার ইঙ্গিতটা ভাবির মানে ভালো ছিল না আর কি, খুবই খারাপ ছিল। এবং ওই মুহূর্তে ভাবি তখন একরকম ইচ্ছেপূর্বক আমার সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু একটা করে ফেলে। পরে আমি আসলে খুব লজ্জা পাইছি যে এটা মানে এই ধরনের কোনো ঘটনা ঘটবে, এটা আসলে আমার চিন্তাভাবনার বাইরে ছিল আর কি, এটা আমার চিন্তাভাবনার মধ্যে ছিলই না। যাই হোক, ভাবি যেটা করার তা তো করেই ফেলছে, এবং এই সম্পর্কটা হওয়ার পরে আমি অনেকটা লজ্জা পাইতাছি। এরপরে আর ভাবির ফোন মানে সকালবেলা আবার আমি ভাবিরে তার বাপের বাড়িতে নামাই দিয়ে আসছি, উনি ওনার বাপের বাড়িতে চলে গেছে, সকালবেলা নামাই দিয়ে আসছে, স্বামীর বাড়িতে না। এরপরেই মাঝে মাঝে ফোন দিত, ভাই আমার বাপের বাড়িতে আসেন, তখন কিন্তু ভাবি তার স্বামীর বাড়িতে খুব একটা থাকে না, মানে ওই যে শাশুড়ির সাথে ঝগড়া হয়, ঝামেলা হয়, বেশিরভাগই বাপের বাড়িতে থাকে। এই স্বামীর বাড়িতে হয়তো মাসে 1-2বার আসে, আইসা কোনো কিছু লাগলে নিয়ে যায়, বাপের বাড়িতে থাকে, বাপের বাড়িও দূরে না, মোটামুটি কাছাকাছি। তো আমার ফোন দেয় যে আপনার কি বলে আসলাম ভাই আসেন, একটু আসেন, থাইকা যান। ওনার বাপের বাড়িতে আমাকে মাঝে মাঝে নিত এবং নিয়ে এই ধরনের কাজগুলো করতো। তো এরকম করতে করতে একটা পর্যায়ে আমার ভিতরে ভাবির খুব ভালো লেগে গেল। একদিন রাতের বেলায় ভাবির বাপের বাড়িতেই রাতের বেলায় ভাবিরে বললাম, ভাবি যদি সত্যি আমি বড় লোক হইতাম, আমার কাছে টাকা টুকা থাকতো আপনার ভাইয়ের মতো, মানে আপনার হাজব্যান্ডের মতো যদি এরকম টাকা টুকা থাকতো ভাবি, আমি আপনাকে বিয়ে করে ফেলতাম, আমি আপনাকে সত্যি সত্যি বিয়ে করে ফেলতাম। কিন্তু ভাবি আমার তো এরকম সমর্থন, আমি একজন রিক্সা ড্রাইভার, আপনি কি আরেকজন রিক্সা ড্রাইভারে বিয়ে করবেন? ভাবি তখন আমারে বলতে আছে যে আপনি রিক্সা ড্রাইভার হইলে তো কী হয়েছে, আপনি যদি চান আমি আপনার সংসার করব। মানে কথাটা বলা মাত্রই মনে হয় যেন আমার শরীরের পশমগুলো দাঁড়াই গেছে। আরে কী বলে আমার সংসার করবেন? আচ্ছা ভাবি আপনি এটা কী বলেন, আপনি আমার সংসার করবেন? বলে হ্যাঁ ভাই আপনার সংসার করব, যদি আপনি আমার একটা কথা রাখেন, আমার একটা কথা শুনেন, আপনি কি আর কোনোদিন রিক্সা চালাইতে হবে না, এবং আপনার জীবন আমি সম্পূর্ণ পাল্টাই দিব। আপনার রিক্সা চালাইতে হবে না, আমি আপনাকে প্রয়োজনে একটা সিএনজি কিনে দিব। ওই সময় আবার সিএনজি অ্যাভেলেবেল চলতো। আমি ভাবির অনেকদিন ধরে বলতেছিলাম যে গ্যারেজ ট্যারেজ বিক্রি করে যদি টাকা হইতো সিএনজি কিনে ফেলতাম। আমারে বলা আমি আপনাকে সিএনজি কিনে দিব, এবং আপনারা রিক্সা চালাইতে হবে না, যদি আপনি আমার একটা শর্ত মানেন, আমি আপনাকে সিএনজি কিনে দিব। পরে আমি বললাম যে এবং সিএনজি কিনে দেবো, আপনাকে বিয়ে করবো, আপনার সঙ্গে সংসারও করবো, এবং আমার ছেলেকে নিয়ে আমি আপনার কাছে চলে যাব। তো আমি তখন বললাম যে ভাবি কী এমন শর্ত, আমি তো আসলে আপনার কথা বুঝি না, যে কী শর্ত পূরণ করলে আপনি আমাকে বিয়ে করবেন, দেখি বলেন তো। পরে বলতেছে দেখেন আপনার সঙ্গে আমি যতদিন কথা বলছি মোবাইল ফোনে, আসলে আপনার মোবাইল ফোনে কথা বললে কোনোভাবেই বোঝার কোনো উপায় নাই যে আপনি একজন রিক্সা ড্রাইভার, আপনি রিক্সা চালান, এটা মোবাইলে কথা বললে কোনোভাবেই বোঝা যায় না। আপনি ফোনে কথা বলার টোনিংটা এত বেশি সুন্দর, তো আপনি এই মোবাইলে কথা বলাটা কাজে লাগিয়ে আমার একটা উপকার করে দেন, যদি করতে পারেন তাহলে আমি আপনার সংসার করব। আমি তখন বললাম যে ভাবি কি করতে বলতেছেন আপনি আমারে? বলে আমার শাশুড়ি বুড়ো হইলে কি হবে, কিন্তু এখনও সে অনেক উঠতি বয়সী ছেলেদের সঙ্গে কথা বলে। আমি কিছুদিন আগে গেছি রাতের বেলায়, এবং যাওয়ার পরে দেখলাম যে আমার শাশুড়ি উঠানে বসে বসে কার সঙ্গে জানি হাইসা 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 কথা বলতেছে। এবং আমি যখন আমার ননদরে জিজ্ঞেস করলাম যে আম্মা কার সঙ্গে এত কথা বলে, আমার ননদ তখন আমারে বলে আম্মা সারা রাতে বিদেশি বেড়াগোর সাথে কথা বলে, বিভিন্ন ছেলেদের সাথে কথা বলে। তাই আমি বললাম ওনার তো বয়স হয়ে গেছে, এরপরেও তো আমার ননদ বলে কি করবো, ওনার তো অনেক মানা করে, উনি তো শোনে না। তাই আমি বললাম তারপর ভাবি বলে আমি আপনাকে আমার শাশুড়ির নাম্বারটা দিব, আপনি যেভাবেই পারেন আমার শাশুড়িকে পটাইবেন, এবং আমার শাশুড়িকে পটাইয়া আমার শাশুড়িরই একদিন এমন এক জায়গায় আনবেন যেখানে আনলে আমি আমার শাশুড়ি যে একটা খারাপ মহিলা এইটা আমি ধরাই দিব। আপনার সঙ্গে না হোক যে কোনো জায়গায় যদি ঘর থেকে বের করে আনতে পারেন, তার সঙ্গে একটা খারাপ কাজ যদি হয়ে যায়, আমি এই বদনামটা উঠাই দিয়া আমি আমার শাশুড়িরে তার এই বাড়ি থেকে বের করতে চাই, এবং এতে আমার সংসারটা আমি ফিরে পাবো, এরপরে আমি ওই পরিবারে থাকবো। এমনি বলতেছে। মুহূর্তের মধ্যে আমি বললাম যে ভাবি আপনারা বললেন যে আপনি আমার মানে ইয়ে করবেন, আমার এইকে ছেড়ে আমাকে বিয়ে করবেন।
সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে বলে কি যে না 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 সরি, এই মহিলার প্রতিশোধ নিয়ে আমি আপনার সংসারে চলে যাব। আর আমি বললাম যে ভাবি আমার বিশ্বাস হয় না যে এটা করলে আপনি আমার সাথে সংসার করবেন। পরে বলে ভাই এই তার ছেলেটা তখন ঘুমিয়ে আছে, এই ডাইরেক্ট ছেলেটার মাথায় হাত দিয়ে দিচ্ছে। বলে এই ছেলেটার মাথায় হাত দিয়ে শপথ করে বলতেছে আপনি যদি সত্যি আমার শাশুড়ির নামে একটা বদনাম উঠে দিতে পারেন, আমি আমার স্বামীকে ছেড়ে আমার স্বামীর যত টাকা পয়সা বা গয়নাকাটি আমার কাছে আছে আমি এই সমস্ত কিছু নিয়ে আপনার সঙ্গে চলে যাব এবং আমি আপনার সঙ্গে সংসার করবো, সারা জীবন আপনার সঙ্গেই থাকবো। যখন ছেলের মাথায় হাত দিয়ে ওয়াদাটা করলো তখন আমার একটু বিশ্বাস হলো যে না হয়তো তিনি চলে যেতে পারে। এবার তার কথা মতো তার শাশুড়ির নাম্বারটা আমাকে দিছে পরে আমি মহিলাকে একদিন ফোন দিছি রাত্র তখন আপনার 10:30 কি 11টার মতো বাজে, আমার গ্যারেজের সামনে দাঁড়াই এবং ফোন দেওয়ার পরেই ভাই এই মহিলা আমার সঙ্গে কথা বলতে শুরু করছে। মানে সে আপনি শুনলে হয়তো হাসবেন, সে বলতেছে তার নাকি বিয়ে হয় নাই। বলে বাবারে এই কী বলে ভাইরা আমার এখনও বিয়ে হয় নাই, মানে এমনভাবে কথা বলে এবং কথা বলার সময় এমনভাবে মানে করে এমন মনে হয় কুমারী একটা মেয়ে। আমার একদিন কথা বলছে ওনার সাথে, একদিনে মনে উনি পটে গেছে। পরে আমি বলছি যে আমি চট্টগ্রাম শহরে থাকি এবং শহরে আমি ব্যবসা বাণিজ্য করি এবং আমি বিয়ে করছি, আমার ওয়াইফ আছে। তো এখন নাম্বারটা কীভাবে পাইছি এটাও জানতে চায় না, যে একটা আননোন নাম্বারে তো ফোন দিলে যে নাম্বারটা কীভাবে পাইছি জিজ্ঞেস করে, সেটাও জিজ্ঞেস করে না। আমি ফোন দিয়ে বললাম যে মানে ফোন দিয়েছি উনি রিসিভ করছে, রিসিভ করার সঙ্গে সঙ্গে আমি বললাম বাপরে বাপ আপনার কণ্ঠ তো অনেক সুন্দর, আল্লাহ না জানি আপনি দেখতে কতটা সুন্দর। এই কথাটাই বলছিলাম ভাই, এই থেকেই কথা শুরু। অ্যান্ড কে আমি কি তার পরিচয়, মানে উনি যেটা বলছে যে মানে উনি হয়তো ভাবছে যে রং নাম্বারে কল ঢুকছে, এরকম করে এই দিন সারা রাত প্রায় ওনার সঙ্গে আমি কথা বলছি। পরের রাতে উনি আমার জিজ্ঞেস করে ভাই আপনি কি, আমি তো আপনার চিনি না, আপনি যে কালকেও আমার সাথে কথা বলেন আপনিও আজকেও কথা বলতেছেন। পরে আমি তারে ওইরকমভাবেই বললাম যে আমার আসলে একটা নাম্বার আমার একটা ফ্রেন্ডে উঠাইতে বলছিল, মানে গাড়ির মধ্যে রানিং অবস্থায়, তো এখন ওই ফ্রেন্ডের নাম্বারটা উঠাইতে গিয়ে একটা নাম্বার ভুলে আপনার নাম্বারটা উঠে গেছে। পরে আমি আবার ফ্রেন্ডকে পরে আবার পুনরায় আরেকজনের কাছ থেকে ফ্রেন্ডের নাম্বার নিয়ে দেখতেছি এখানে একটা নাম্বার মিস্টেক, একটা নাম্বার ভুল হওয়ার কারণে আপনার কাছে কলটা চলে গেছে। এবং যেমনি বলছি এমনি বিশ্বাস করছে। ভাই মনে হয় 2 থেকে 3 দিনও লাগে নাই, এই মহিলা পাগল হয়ে গেছে। আপনি কোন জায়গায় থাকেন শহরে, আমি আপনার সঙ্গে দেখা করব, আমি আপনার সঙ্গে দেখা করার জন্য আসবো, আপনি শহরে কোন জায়গায় থাকেন, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা এগুলো সে বলতেছে। এখন বলতে বলতে আমি তখন বলতেছি কি করা যায় কি করব। এই ঘটনার কয়েকদিনের মাঝে প্রায় 15-16 দিনের মাঝে আমি তার শাশুড়ির সঙ্গে কথা বলি, এরই মাঝে হচ্ছে তার জামাই চলে আসে। মানে হঠাৎ করে তার জামাই দুবাই থেকে চলে আসে। তো ভাবির জামাই যখন চলে আসে, ভাবি তখন তার জামাইয়ের বাড়িতে চলে আসে। তো জামাইয়ের চোখ ফাঁকি দিয়া আমার সঙ্গে কথা বলে। কথা বলতে বলতে তখন তার ছেলে চলে আসে। ওই মহিলা কিন্তু তখন আর শহরে আসতে রাজি হয় না, শহরে আসে না। পরে একটা সময় ভাবি আমারে বলতেছে একটা কাজ করেন, আমি তো আপনার সবই জানি এবং এই মহিলা যে আপনার সঙ্গে খারাপ কাজ করে সেটাও জানি, মানে খারাপ ফোনে কথা বলে সেটাও জানি। মহিলা যেহেতু এখন আর তার ছেলে চলে আসছে, শহরের দিকে যাবে না, তাদের বাড়ির পিছনে মানে ওই ভাবির বাড়ির পিছনে বলে একটা বিলের মতো জায়গা আছে, আপনি ওই বিলের মধ্যে মহিলারা আসতে বলেন। আমি বললাম রে ভাই আমি বিলের কথা বললে তো মহিলা জানবে এখানে বিল আছে, আমি জানি কেমনে। ভাবি বলে আপনি মহিলারে বলেন যে আপনার এলাকায় কোথাও আমি আপনার সঙ্গে দেখা করব, ঘরের বাইরে বা রাত্রিবেলা, যদি রাত্রিবেলায় মহিলা ওই জায়গায় যায় আমি সেখানে মহিলাকে ধরবো। আমি বলি তা আপনি আমাকে সহ ধরে ফেলবেন না? বলেন আমি তোমারে ধরবো না, আমি শুধু মহিলাটারে ধরবো, ধরে তার নামে একটা কলঙ্ক উঠাই দিব। এই কথাবার্তার মাঝেই এই 2 দিন পরে আমি যখন তারে বললাম যে আপনার এলাকাতে এমনি কোনো জায়গা আছে কি না দেখা করার জন্য, ভাবি শাশুড়ি তখন আমার বলতেছে সমস্যা নাই, আমার ছেলে দেখি কয়েকদিনের মধ্যে তার শ্বশুরবাড়িতে যাবে, গেলে পরে আমি তোমার সঙ্গে শহরে চলে যাব, শহরে গিয়ে দেখা করব। এই মহিলা আবার কিন্তু মানে মুহূর্তের মধ্যে বলতেছে শহরে যাবে। আমি ভাবির ফোন দিয়ে বললাম ভাবি আপনার শাশুড়ি তো শহরে আসতে রাজি আছে। বলে আচ্ছা ঠিক আছে, শহরে আসতে রাজি থাকলে এই করো, সমস্যা নাই, শহরে আসতে বলো, শহরে নিয়ে তুমি ধরাই দিবা, মানে তার নামে একটা বদনাম উঠলেই পরে আমি শান্তি। তো এই যে ঘটনাগুলো ঘটতেছে আমি কিন্তু এগুলো জানি না কী হইতেছে না হইতেছে। একদিন সকালবেলা আপনার প্রায় 10টা কি 10:30 বাজে ভাবি আমারে ফোন দিয়ে বলতেছে যে আসলাম ভাই আপনি কই? আমি বললাম তো বাজারে আছি। বলে আপনার ভাই আর আমি আমার বাড়িতে যাব, বাপের বাড়িতে যাব, আপনি একটু রিক্সাটা নিয়ে আসুন। তো প্রতিদিন উনি যেভাবে ফোন দেয় বা যেভাবে বের হয় আজকে একইভাবে আমাকে ডাকছে এবং ডাকছে পরে আমি তখন রিক্সাটা নিয়ে তার বাড়িতে গেছি, উঠান পর্যন্ত গেছি। উঠানে যাওয়ার পরে ভাবি তখন বলতেছে যে এই আসলাম ভাই ভিতরে আসেন, ভিতরে এসে বসেন। তো ডাকছে, আমি তখন সুন্দর করে ভিতরে গেছি দেখলাম যে ওনার হাজব্যান্ড আসছে, আমার ভাবির হাজব্যান্ড। আইসা বলতেছে কিরে আসলাম ভালো আছিস? আমি জি ভাই ভালো আছি। কবে আসছেন? বলে আসছি তো আজকে বেশ কয়েকদিন হয়ে গেছে। দে তো আমি একটা জায়গায় ফোন দিব, তোর মোবাইলটা একটু দে। আমার মোবাইলে টাকা নেই। পরে আমি তো সরল মানে মোবাইল ফোনটা বের করে দিয়েছি। ওই দিন রাতেও কিন্তু মানে ওনার মায়ের সঙ্গে অনেকক্ষণ কথা বলছি। এইবার উনি মোবাইল ফোনটা হাতে নিয়ে আমারে বলতেছে যে ওনার মায়ের নাম্বারটা আইনা আমারে বলতেছে যে এই নাম্বারটা কার। আমি কিন্তু জান দিয়ে সেভ করে রাখছি নাম্বারটা, জান দিয়ে নাম্বারটা সেভ করে রাখছি। আমারে বলতেছে যে আসলাম এই নাম্বারটা কার রে?
পরে আমি তখন বলতেছি, ভাই এটা আমার একটা পরিচিত ফ্রেন্ডের নাম্বার। পরে উনি নাম্বারের ভিতরে ঢুকে বলতেছে, তোর ফ্রেন্ডের সঙ্গে কালকে সারা রাত কথা বললি, 3 ঘন্টা 4 ঘন্টা ধরে কথা বলিস। আমি বললাম, ভাই ফ্রেন্ডের নাম্বার তো, একটু কথা বলি। পরে যেহেতু তোর ফ্রেন্ডের ফোন দে। আমি বললাম, না ভাই এখন ফোন দেওয়া যাইব না। এই কথাবার্তার মাঝে আমি মানে ঘর থেকে বেরিয়ে যাব বা ঘর থেকে বেরিয়ে একটা দৌড় দেবো, কারণ আমি বুঝে গেছি এখানে কিছু একটা হয়েছে। এবং ভাবিও তখন এখানে নাই, ভাবিও কাট দিয়ে চলে গেছে। আমি ভাবছি কিছু একটা মনে হয় হয়েছে। তাই আমি ভাবতেছি মোবাইল টোবাইল রেখে আমি এই থেকে দৌড় দিয়ে পালাবো। এই কথাবার্তা বলার একটা পর্যায়ে যখন আমি দৌড় দিব, উনি আমার ধাপ করে আমার কলার চেপে ধরছে পিছন থেকে। এই দৌড়ে এই রুমের মধ্যে আমার ঘুষাইতেছে মারতেছে। এবং মারার পরে একটা পর্যায়ে উনি এখানে এসে আমার বাইদা ফেলছে রশি দিয়া, আপনার মাপলার দিয়া, গলার যে পরা মাপলার দিয়ে আমার বাইদা ফেলছে। সোফার সঙ্গে বাঁধছে বাইদা। উনি ওনার চাচা যেটা অনেকেই আছে বাড়িতে সবাইরে রাখছে এবং ডাকার পরে তাদেরকে নিয়ে এখানে বসার পরে বলতেছে সেই আমার মায়ের সঙ্গে দিন রাত মিলিয়ে কথা বলে। এখন আমি তার মার সঙ্গে দিন রাত মিলিয়ে কথা বলি, এটা আমার অপরাধ, কিন্তু তার মায়ের কোনো অপরাধ নাই। তার মা যে আমার সঙ্গে কথা বলে এবং বলে সে আমার মার সঙ্গে কথা বলে, তার বাড়ি চিটংয়ে, সে চিটং শহরে থাকে, সে চাকরি করে, ব্যবসা করে, এগুলো আমার মাকে বলে। এবং বলে সে আমার মাকে চিটাংয়ে ডাকতেছিল, হয়তো সেই চিটাং শহরে আমার মায়ের নিয়ে বিক্রি করে দিবে। আমার কথা আর কেউ কোনো কিছু শুনলো না। ওই জায়গার ভিতরে আমার বাবাকে ডাকা হলো, আমার মাকে ডাকা হলো এবং আমার পরিবার পরিজনদেরকে ডাকা হলো। আমার আর কিছু বলতে না দিলে এবং এলাকার যে মেম্বার ছিল মেম্বারকেও সকন ডাকছে। ঢাকার পরে এবার ভাই সবার কাছে বলল যে দেখেন এই ঘটনাও ঘটাইছে, এখন আপনারা বলেন যে এটার বিচার কি হওয়া যায়। তো ওই সর্দার তখন মেম্বার তখন বলতেছে যে ঘটনা ঘটাইছে এটা তো আর অবকাশ তো কোনো কিছুই নাই, এখন একটা কাজ করেন, ওরে মাইরেও বা কী করবেন, ওর তো মাইরেও কোনো লাভ নেই, ওর তো কোনো বিচারও নাই, ওর তো কোনো কিছুই নাই। আর একটা কাজ করেন, গ্রাম থেকে বের করে দেন, ওরে গ্রাম থেকে বের করে দেন এবং এই গ্রামে যাতে ও আর না আসে, এই গ্রামের আশেপাশে যাতে ও না আসে, ওরা গ্রাম থেকে বের করে দেন। এবং দেখেন আমি জীবনেও কোনো দিন একমাত্র এই মহিলা ছাড়া হেলেনা ভাবি ছাড়া কারোর সঙ্গে আমি কোনোদিন খারাপ কাজ করি নাই, কিন্তু ওই দিন দরবারের ভিতরে আমি অমুক মহিলারে চুক্তি মারছি, তমুক মহিলারে রিক্সার মধ্যে উঠে খারাপ কথা বলছি, হাজারটা বদনাম আমার নামে উঠিয়ে দেয়। এবং উঠিয়ে দিয়ে তখন আমাকে কী করে এই গ্রাম থেকে বের করে দেয়। তো গ্রাম থেকে বের করে দিলে পরে আমি তখন গ্রাম থেকে চলে যাই। আমাকে ওই দিনে বের করে দেয়। আমার আব্বা আম্মারাও কিছু বলার সুযোগ দেয় না, আমার ভাইদেরকেও কিছু বলার সুযোগ দেয় নাই। আমি তখন যাওয়ার সময় শুধু ছোটো বাইরে বলে যাই, তুই রিক্সা গ্যারেজটা দেখিস, ভাইয়া চলে যাই। পরে সেই রাত্রেবেলা আমার মাথার চুলগুলা কামাইয়া আমার গ্রাম থেকে বের করে দেয়। এবং গ্রাম থেকে বের করে দিলে পরে আমি মোবাইল ফোনটা নিয়ে সর্বপ্রথম ফোনটা ওনার বউরে দেই, ভাবিরে ফোন দেয়। ভাবিরে ফোন দিয়ে দেখতেছি কি জানেন, ভাবির নাম্বারটা বন্ধ। কল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি যে নাম্বারটা বন্ধ। এবার যখনই কলটা ঢুকছে একটু পরে আমার নাম্বারটা ব্লক করে দিছে। তখন শহরের দিকে চলে গেলাম। শহরের দিকে চলে যাওয়ার পরে কি করব, যেহেতু আসলে বের করে দিছে, যেহেতু রিক্সা চালাই, পরিচিত আছে, কিছু মানুষ পরিচয় আছে শহরের ভিতর, ওদের সঙ্গে যোগাযোগ করলাম। ওরা বলতেছে যে রিক্সা চালা, শহরের দিকে চালা, এরপরেরটা পরে হবে। পরে শহরের দিকে যাই রিক্সা নিলাম, শহরে রিক্সা চালাইতেছে, আম্মার সঙ্গে কথা বলি, আব্বার সঙ্গে কথা বলি। এখন আমার আব্বা আম্মা আর আমার ছোটো ভাই তারা সবাই বলতেছে যে আমার এই পুরোটা পেছে তার বউ পালাইছে, হেলেনা ভাবি পালাইছে। শুনেছিলাম ভাবি আমাকে যেদিন ফোন দিয়ে ডাকছে, এর আগের দিন রাতে নাকি ভাবি নিজেই তার স্বামীর কাছে বলে দিছে যে তোমার মা এইরকম একটা রিক্সা ড্রাইভারের সঙ্গে ফোনে কথা বলে। এটা নাকি ভাবি নিজেই বলে দিছে এবং বলে দেওয়ার পরেই নাকি এই ভাবি আমাকে কৌশলে ডাইকা নিছে, তার বাড়িতে নিয়ে তার স্বামীর কাছে ধরাই দিছে। তা আমি ওই ভাবির চালাকিটা মূলত বুঝতে পারি নাই। এটা আমার মা আর আব্বা দুজনেই আমাকে বলছে যে মহিলাই নাকি আমাকে ফাঁসাইছে। তো এক বুক কষ্ট নিয়ে আমি তখন এই এলাকা ছেড়ে চলে যাই। শহরে গেছি, রিক্সা চালাইতেছি, নিজের মতো করে ঘুরতেছি, ফিরতেছি, খাইতেছি, চলতেছি। এরকম করতে করতে প্রায় আপনার 1.5 বছর মতো হয়ে গেছে। 1.5 বছর আমি আর কোনো গ্রামে আসি নাই, গ্রামের কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই, কোনো কথাবার্তা নেই। শহরে পড়ে আসি, শহরে রিক্সা চালাইতেছি। 1.5 বছর পরে এবারে আপনার রমজান মাসে, রমজানের ঈদের কিছুদিন আগে, প্রায় 7-8 দিন আগে আম্মা আমারে বলতেছে যে আসলাম তুই বাড়িতে। আমি বললাম মা, সর্দারে দরবার করে, মেম্বারে দরবার করে গ্রাম থেকে বের করে দিছে, এখন আমি গ্রামে গেলে তোমাদের উপর একটা অত্যাচার হবে বা অন্য কথা হবে, আমি বাড়িতে যাব না। মা বলে না তুই আয়, আমি এই মেম্বারের সাথে কথা বলছি, মেম্বার বলছে সমস্যা নয়, বাড়ি থেকে খুব বেশি একটা যাতে বের না হয়, বাড়িতে এসে থাকলেই হবে, বাড়ি থেকে বের করো না। তো আম্মা যখন আমাকে এভাবে বলে যে মেম্বার যাইতে বলছে, তো আমি গ্রিন সিগন্যাল পেয়ে ঈদের 2 দিন আগে তখন বাড়িতে যাই। তো 2 দিন আগে বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে ঈদের নামাজও যাই না, বাড়িতে থাকি। এবং এরকম করে আস্তে আস্তে করে বাড়িতে যাওয়া আসা করতে করতে মোটামুটি সবার সঙ্গে ফ্রি হয়ে গেছি। গ্রামে যাইতেছি, ঘুরতেছি, চায়ের দোকানে যাইতেছি, এই যে একটা অতীত ছিল, অতীতটা সবাই ভুলে গেছে। এরপরে আর আমার অতীত নিয়ে কেউ আর কোনো কথা বলে না, বা অতীতটা ওখানে ধামাচাপা। এরপরে যেটা হইলো, আমি আমার মতো করে চলতেছি, ঘুরতেছি, ফিরতেছি, খাইতেছি।
একদিন বিকালবেলা হইলো কি, মাঠের মধ্যে আমরা সবাই খেলা করতেছি, মানে পোলাপানে খেলে আর কি, আমাদের বাড়ির পাশে মাঠ, আমি তখন বসে আছি। এই সময়ের ভিতরে একটা মেয়ে আসছে, আমাদের গ্রামেরই একটা মেয়ে, ওর নাম হচ্ছে আখি। তো আখি এসে আমারে বলতেছে যে ভাই আপনার নাম্বারটা আমি অনেক দিন ধরে খুঁজতেছি, আপনার নাম্বারটা পাই না, আপনার ফোন নাম্বারটা একটু আমারে দেন। আমার পার্শ্ববর্তী বাড়ির একটা মেয়ে আর কি, এবং দুঃসম্পর্কে চাস্তো বোন হয়, ওর বাবা নেই, ওর মা আছে। পরে আমি বললাম যে আমি তো মোবাইল ফোন চালাই না, এখন কী জন্য নাম্বার লাগবে, কী হয়েছে আমারে বলো। পরে বলতেছে ভাই এখন তো বলা যাবে না, এখন তো ধরেন এখানে অনেক মানুষ টানুষ আছে, আর আমি আপনার সঙ্গে এখানে বেশিক্ষণ কথা বললে সবাই সন্দেহ করবে, আমি আপনারে রাত্র 8টার দিকে ফোন দিয়া একটু বলবো, নাম্বারটা দেন। তো যখন জোরাজোরি করলো, মেয়েটার নাম আঁকি ছিল, পরে আমি আমার নাম্বারটা ওরে দিয়ে দিলাম। রাত্র 7:30 কি 8টার দিকে ওই তখন আমারে একটা মিস কল দিছে। তো মিস কল দিছে, ওর নাম্বারটা আমি তখন সেভ করা ছিল না ফোনে। মিস কল দেওয়ার পর আমি ব্যাক করছি, বলতেছে ভাই আমি আঁকি, আমার ফোনে টাকা নেই, জন্য মিস কল দিছি। পরে আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে বলো কী হয়েছে। পরে বলতেছে ভাইয়া আমার আব্বার সঙ্গে তো আপনার আব্বার অনেক ভালো সম্পর্ক ছিল, আল্লাহ তো আমার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছে, আপনার আব্বা তো বেঁচে আছে, অ্যান্ড ভাই আমি তো পরিবারে খুব ঝামেলায় আছি, আপনাকে কিভাবে বলবো। ওরা আমার মা মারা গেছে, ওরা হচ্ছে 3 বোন ছিল, ও হচ্ছে সবার বড়, আর ওর ছোটো 2টা বোন আছে। পরে বলতেছে আমরা তো 3 বোন, আমার মা তো মারা গেছে, এরপর তো আব্বা আরেকটা বিয়ে করছে, এখন তো ভাইয়া দেখেন মানে সাংসারিক অবস্থা খুব খারাপ, সৎমা খুব জ্বালায় অত্যাচার করে, বাড়িতে থাকতে পারি না এবং খুবই কষ্টে আছি। শুনেছিলাম আপনি নাকি চট্টগ্রাম শহরে থাকেন, ওইখানে রিক্সা টিক্সা চালান, তো ভাই আপনি তো অনেক বাসায় চলাফেরা করেন, কোনো বাসার কোনো কাজ আছে কি না, আমার একটা কাজ দিলে আমি চট্টগ্রাম শহরে চলে যেতাম। পরে আমি বললাম যে চট্টগ্রাম শহরে আইসে কাজ করবো, আসলে কি আর কাজ পাওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, যেহেতু নাম্বারটা নিছো আমি দেখি তোমার সঙ্গে কোথাও কাজের ব্যবস্থা করতে পারি কিনা। পরে শহরে যাওয়ার পরে আমি আর এই বিষয়টা নিয়ে মাথা ঘামাইলাম না, কিছু বললাম না। মেয়েটা আমারে কয়েকদিন পরে ফোন দেয়, কয়েকদিন পর পরে ফোন দেয়, আসলাম ভাই কী হয়েছে? ও আসলাম ভাই পাইছেনি কোনো সুযোগ, আসেনি কোনো সুযোগ, আসলাম ভাই আমি কি আসবো? তো এরকম সেরকম করতে করতে আমি তখন তারে বললাম আচ্ছা ঠিক আছে আমি দেখি না, যদি পাই তোমারে জানাবো। তো এরকম আসলে পাচ্ছিও না, তারে আসতেও বলতে পারতেছি না, মানে ওরকম কোনো সুযোগ পাই না। এর ভিতরে সে ফোন দিয়ে যখন জ্বালাইতেছে, পরে আমাদের ওই এলাকার ভিতরে কিছু মেয়ে আছে, ওদেরকে বললাম যে কারো বাসায় কোনো কাজের মহিলা টহিলা লাগবে কিনা, আমার বাড়িতে একটা মেয়ে আছে। তো সেখানকার এই নোয়াখালীর একটা মেয়ে আছে, ওর নাম হচ্ছে সাইমা। ওই মেয়েটা তখন বলতেছে যে ভাইয়া একটা কাজ করেন, গার্মেন্টসে ঢুকিয়ে দেন, আমাদের গার্মেন্টসে মেয়ে লাগবে, যদি বলেন আপনি মেয়েটারে আমি আমাদের গার্মেন্টসে ঢুকিয়ে দিতে পারবো। তখন আমি বললাম তাই তো ভালোই হয়। আখিরে ফোন দিয়ে বললাম যে আখি এমন করেন, গার্মেন্টসে চাকরি করবে কিনা? বলে ভাইয়া আমি করবো, গার্মেন্টস হলে তো আমার জন্য আরও ভালো। বেশি দিন লাগে না, যেদিন বলছি এর পরের দিনই মেয়ে একদম ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসছে। এবং আসার পরে তখন এই সাইমারে আমি তখন বললাম যে আরে কাজ দে তোদের এখানে। তো সাইমা নিচে মানে ফ্যাক্টরিতে চাকরিও দিছে। এখন আমারে বলতেছে ভাইয়া রাখার তো কোনো জায়গা নেই, আমরা এখন আপাতত কোথাও রাখতে পারতেছি না, ওরে রাখবেন কই? তা আমি তখন রিক্সা চালাই, আমরা 4 জন হচ্ছে একটা রুমের মধ্যে থাকি। এখন আমি চিন্তা করলাম তাহলে কই রাখা যায়, একটা মেয়ে মানুষ, একটা ছেলে হইলে তো যে কোনো জায়গায় রাখা যায় না, মেয়েকে তো আসলে যে কোনো জায়গায় রাখা যায় না, একটা ছেলে হলে নিলে আমাদের রুমে রেখে দিতাম। এই করতে করতে তারপরের দিনে আর কী করবো, মেয়েটার তো রাখার কোনো সুযোগ নেই। এর ভিতরে ওই সাইমা আমারে বলতেছে ভাইয়া যদি কিছু না মনে করেন, আপাতত 1 রাত আপনি রাখতে পারেন, তবে আপনাদের স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে রাখা লাগবে। আমি বললাম না রে ভাই, আমি এই ঝামেলার ভিতরে আর মানে যেতে চাই না, একবার এরকম ঝামেলায় পড়ছি, আমি এরকম ঝামেলা আর যেতে চাই না। পরে কী করবো আর বুঝতে পারতেছি না। এর ভিতরেই হলো কি, মানে আমাদের এখানকার একজনে বলতেছে ভাই একটা কাজ করেন, আমাদের বাসার ছাদে তো রাতের বেলা কেউ যায় না, এই দারোয়ানরে কয়টা টাকা দিয়া এই বাসার ছাদের মধ্যে রাইখে দেন। তখন তো গরমকাল, বাসার ছাদে সে ঘুমাইতে পারবে, সমস্যা নাই, বাসার ছাদে রাইখে দেন, বাড়িটা তো নাই, রাত্রে যখন 10টা-11টা বাজবে তখন এনে ছাদে উঠাই দেন। তো আমি কী করলাম, এই বুদ্ধিমতে আপাতত একটা রাত রাখার জন্য দারোয়ানরে কয়টা টাকা দিয়ে বুঝিয়ে শুনে এই মেয়েটারে আমি ছাদের উপরে নিয়ে রাখছি আখিরে। এখন ছাদের উপরে রাখার পরে হয়েছে কি, রাতের বেলায় এই পোলাপান যারা রুমে আছে এরা সবাই ক্যারা উঠছে, ওরা ওইখানে যাইব, ওইখানে মেয়ের কাছে যাবে। পরে আমি বললাম ভাই এটা তোরা কি পাগল হলে নাকি, এটা আমার গ্রামের মেয়ে, আমার বাড়ির মেয়ে, তোরাই রাখতে বললে না, ওরা যাবে। এর ভিতরে দারোয়ান করছে কি, এই ঝামেলার ভিতরে দারোয়ানি করছে কি, ওইখানে গিয়াই মায়ের সাথে মনে কিছু শুরু করছে। মাইয়া আমারে ফোন দিয়ে কান্নাকাটি শুরু করছে, ভাইয়া দারোয়ান বেটা এসে আমার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করতেছে, আপনি তাড়াতাড়ি আসেন। এর ভিতরে রুমের পোলাপান তো বলতে আছে এদিক দিয়ে দারোয়ানেরই অবস্থা। আমি তখন দৌড়ে গেছি, যা দেখি যে অবস্থা খারাপ দারোয়ানের। দারোয়ান বুড়ো মানুষ ছিল এবং আমার রাগ উঠে গেছে, তখন যাই দারোয়ানটা দূরে এনে কয়েকটা ঘুষি দিয়ে দিছি। এই ঘুষি দিয়ে দিছে, চিল্লাচিল্লি হয়েছে আশেপাশের মানে বিল্ডিংয়ের কয়েকজনের ঘটনাটা শুনছে, শুনে সম্ভবত কেউ বাড়িওয়ালারা ফোন করে দিছে। এই কে ফোন করছে বা এটা তার আমি জানি না। এই দারোয়ানের সাথে ঝগড়াঝাটি ঝামেলার মাঝে কোত্থেকে বাড়িওয়ালার বউ আসছে। বাড়িওয়ালার বউ এসে বলতেছে দারোয়ানরে যে এখানে কী হয়েছে। পরে বাড়িওয়ালার বউরে দারোয়ানে বলতেছে যে আসলাম ভাই মেয়ে একটা রাইনি এখানে লুকিয়ে রাখছে, আমি ধরছি। এরপরে বাড়িওয়ালার বউ তখন করছে কি, নিচে চলে গেছে, যা বাড়িওয়ালারে পাঠাইছে। বাড়িওয়ালা এসে এখানে আমার ধরছে, ধরে বলে তোরা মেসে যা, আমি আসতেছি।
নিচে যা, মানে আন্ডারগ্রাউন্ডে যা, ওইখানে আমি আসতেছি। পরে মেয়েরে নিয়ে আন্ডারগ্রাউন্ডে গেছি, মানে নিচে রুমে গেছি। যাওয়ার পরেই বাড়িওয়ালা তখন নেমে আসছে। বাড়িওয়ালা একটু হাজি সাহেব ছিলেন, মানে বয়স্ক মানুষ ছিলেন। আইসা পরে বাড়িওয়ালা আমার ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে ঘটনা কি। আমি তখন বাড়িওয়ালারে বলতেছি, বাড়িওয়ালা আমার কোনো কথাই শোনে না, আমার কথা একটু শুনে বলে তুই চুপ কর, আর তোর কথা বলা লাগবে না। দারোয়ানটা জিজ্ঞেস করছে, দারোয়ানে বলে উনি আমারে এমনি এমনি এই বলতেছে মেয়েটারে উপর আইনে রাখছে, আমি যে ধরছি, আমি সন্দেহ করছি তারা কিছু না কিছু আনছে। আমি বাজারে গেছিলাম এবং বাজার থেকে আসার পরে দেখলাম যে মেয়েরে ওরা বাসার সাথে নিয়ে লুকিয়ে রাখছে, আমি ধরছি, ধরার পরে এই ঘটনা। বাড়িওয়ালা তখন আমার বলে এই মেয়েকে, আমি বললাম যে বাড়িওয়ালারে বলতেছে এমনি না, আমাদের এলাকার মেয়ে, কাজ করতে আসছে, এটা সেটা এটা বলছে। বাড়িওয়ালা বলতেছে যে না, তোদের এলাকার মেয়ে হতে পারে না, এটা ধরা খেলে সবাই এরকম কথাই বলে। আমি হাজি মানুষ, হজ করে আসছি, আমি নামাজ কালাম পড়া একটা মানুষ, আমার চোখের সামনে যেটা হয়েছে এটা তো আর আমি অস্বীকার করতে পারবো না। যেহেতু তুই মেয়ে নিয়ে ধরা গেছিস, তোরে মেয়েরে বিয়ে করা লাগবে। আমি বলতেছি যে বাড়িওয়ালারে বলতেছি এটা আপনি কি বলেন, আমি তো মেয়েরে, আমার বাড়ির মেয়ে, যদি বিশ্বাস না করেন আপনি আমার এলাকার লোকের সঙ্গে কথাবার্তা বলেন। বাড়িওয়ালা বলে না, যেহেতু মেয়ের সাথে তোর ধরা খাইছিস তা মেয়েরে বিয়ে করা লাগবে। এখন দারোয়ানে বলেছে আমি নাকি মেয়ের সঙ্গে ধরা খাইছি, কিন্তু আমি তো এরকম কিছুই করি নাই। এইবার এর ভিতরে দারোয়ানে তখন করলো কি, দারোয়ানটা উনি বলতেছে যা কাজী ডেকে আন। মসজিদ থেকে হুজুর একটা ডাইকে আনছে, আইনা এই জায়গার ভিতরে আমার কলমা পড়াই দিছে। কলমা পড়ে আর রাত 2টার দিকে আমার বলে তোর এই মাসের ভাড়াও দেওয়া লাগবে না, তুই আমার বিল্ডিং থেকে বাইরে। রাত 2টার দিকে হুজুর ডাইকা এই বিল্ডিংয়ের নিচে আমাকে কলমা পড়াই দিয়ে আমার ব্যাগ ট্যাগ জামা কাপড় নিয়ে রাত 2টা বাজে আমার বের করে দিছে। এখন রাত 2টা বাজে বের করে দিছে, ভাই রাত 2টা বাজে মেরে নিয়ে কই যাব। এখন বিয়েও তো তার সঙ্গে আমার হয়ে গেছে, বিয়েও পড়াই দিছে। পরে আশেপাশে আর কোথাও যাইতে পারিনি সারাটা রাত। ওইখানে একটা গ্যারেজের মতো ছিল, গ্যারেজের সামনে বসেছিলাম। এবার সকালবেলা আমি বলতেছি এখন কি করব। মেয়ে বলতেছে ভাই যেহেতু আমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, আপনি আমার সঙ্গে থাকলে থাকবে, না থাকলে নাই, সংসার করলে করবে, না করলে না, আমরা স্বামী স্ত্রী পরিচয় নিয়ে একটা বাসা ভাড়া নিয়ে আনি। যেহেতু দারোয়ান মানে বাড়িগুলো এখান থেকে বের করে দিচ্ছে, আপনারা ওখানে যাইতে পারবেন না, আর আপনি ব্যাচেলার বাসা কই পাবেন, এখন বাসা পাই যেহেতু অনেক ঝামেলা, তা আপনি চলেন আমরা দুজনে মিলে একটা বাসা নিয়ে নিই। তো এই আখির কথা মতোই তখন আমি বাসা খুঁজতে শুরু করলাম। বাসা খুঁজে রাত আপনার দিনের মধ্যে তখন একটা বাসা ভাড়া করছি। এই বাসার মধ্যে তখন আখি আর আমি স্বামী স্ত্রীর পরিচয় নিয়ে উঠছি। তো এই স্বামী স্ত্রীর পরিচয় নিয়ে উঠছি ভাই, 3 দিন পর্যন্ত ওই বাসায় ছিলাম। মেয়ে গার্মেন্টসে চাকরি করতো, আমি রিক্সা নিয়ে বাইরে যেতাম। 3 দিন পর্যন্ত আমাদের মাঝে কোনো কিছু হয় নাই। এবং 3 দিন পরে একটা মেয়ে আর আমি একসঙ্গে বাসায় থাকি। একটা পুরুষ কতক্ষণ বা নিজেকে ধরে রাখতে পারে। একটা সময় আমার ভিতরে ভাই ওই ধরনের খারাপ লাগা কাজ করা শুরু করছে, এবং সেই পরিপ্রেক্ষিতে আমি তখন নিজেই তার সঙ্গে বিভিন্ন ধরনের কাজে লিপ্ত হয়ে গেলাম, যেহেতু আমি তাকে বিয়ে করছি। এই করে সময়গুলো কাটতেছে, এলাকার কাউরে জানাই নেই। এবার মনে হয় এই মেয়ে মানে আখি নিজেই মনে আমার ছোটো বোনটা জানাই দিছে। আমার যে ছোটো বোন আছে, ছোটো বোনকে মনে বলে দিছে যে এমনি এমনি তোমার ভাই আমার বিয়ে করছে, আমরা এমনি আসি। এই কথা বলার পরেই একদিন আমার বাবা আর আমার মা আর আমার ছোটো বোন হঠাৎ করে চট্টগ্রামে শহরে এসে আমার ফোন দিছে, তুই কোন জায়গায় থাকস, বাসার ঠিকানা দে। এখন আমারও ফোন দেওয়ার পরে আমি তাদেরকে বাসার ঠিকানা দিতেছি না, এবং তারা মানে ঘুরাইতেছে। এর ভিতরে আমার ছোটো বোন আখির সঙ্গে কথাবার্তা বলছে, আখি মনে হয় ঠিকানা দিছে। আব্বা আম্মা আমারে ফোন দিয়ে বলতেছে আমি তোর বাসায় আছি, বাসায় আয়, তুই তো তোর বাসার ঠিকানা জানোস না, তোর বাসায় আছি, তুই বাসায় আয়। আমার ভাই তখন তো কলিজার নিচে দিছে কামড়, কিরে বাসার ঠিকানা আব্বা আম্মা পাইলো কেমনে, আর যে কোন বাসার কথা তোমরা আমারে বলতেছ। আমার মা বলে যে বাসায় তুই আখিরে নিয়ে আসস এই বাসার কথা বলতেছি। তো তখন পর্যন্ত কিন্তু মেয়ের সাথে সংসার করার কোনো প্ল্যান আমার ছিল না, এমনি বিয়ে করছি আর কি, সংসার করব না। যখনই এরকম করে বলছে তো বলার পরে আমি আর কি করব। যখন বলছে যে ঠিক আছে সমস্যা নয় আমি আসতেছি, এরপরে বাসায় গেছি। যাওয়ার পরে এই ঘটনা, আমার আম্মা আমারে বলে তুই কাজটা কেমনে করলি, তুই আমাদের বড় ছেলে, একটা কলঙ্কিত গ্রামের ভিতরে করলি, এরপরে এখানে সেই কামটা কীভাবে করলি। কারণ মায়েরে আমি কোনোভাবেই বুঝাইতে পারি না যে আমি একটা আসলে ফাইসে গেছি, বা এটা আমি ইচ্ছে করে করি না, এটা আমি একটা মানে ফাঁদে পড়ে গেছি আর কি, ফাঁদে পড়ে করছি না। মোটামুটি মা আমার কোনো কথাই শোনে না, আমার কোনো কথাই মানে না। মায়ের কথাই একটা তুই এই কাজটা কেন করলি, কেন তুই বিয়ে করলি। তো এই ঝগড়াঝাটি ঝামেলার মাঝে আম্মারে যতই বলতেছি, যেভাবেই বলতেছি, আম্মা কথাবার্তা শোনে না। এবং না শোনার পরে শেষ পর্যন্ত আম্মা বলতেছে বিয়ে যেহেতু হয়েই গেছে, বিয়ে করেই ফেলছিস, এইসব নিয়ে আর কোনো কথাবার্তা ভাড়াইস না, আর এইসব নিয়ে আর কোনো কথাবার্তা বলিস না, আর মেয়ের সঙ্গে সংসার কর, যা হবার তা হয়েছে, মেয়ের সঙ্গে সংসার কর। তো আমি মায়ের যতবারই বললাম যে আমি আসলে এইসবের মধ্যে নাই, বা আমি সংসার করতেও চাই না, যেভাবে হোক বিয়ে শাদী হয়ে গেছে, না মা বলে সংসার কর। একরকম মায়ে তখন আমার এই মেয়ের সঙ্গে আমাকে তখন সে জায়গায় বসায় দিয়ে গেছে। আমার বাবা মা তারা দুজনেই বলতেছে যেহেতু আল্লাহর তরফ থেকে কোনো না কোনোভাবে বিয়ে হয়ে গেছে। আর এই মেয়ের বাবা আমার খুব ভালো বন্ধু ছিল, আমরা একসঙ্গে চলাফেরা করতাম। যেহেতু মেয়ের বাবা মারা গেছে, আমার বন্ধুর মেয়ে, ওই হিসেবে তুই মেয়েটার আর ফালাইস না, তুই ওরে বিয়ে কর, তার সঙ্গে সংসার কর। যে আমার গল্পের মধ্যেই ছিল না, মাত্র কয়েকদিনের মধ্যে সে আমার বউ হয়ে গেল।
তো বউ হয়ে যাওয়ার পরে আর কি করাই, মেয়ের সঙ্গে আমি তখন সংসার করতেছি, চলতেছি, ফিরতেছি, মোটামুটি সব জিতে ঠিক আছে। আর ও ভাই খুবই চালাক ছিল, আঁকি এত চালাক যা বলার মতো না, মানে খুবই ট্যালেন্ট, যে কাজ করে মানে নিখুঁতভাবে কাজ করে গার্মেন্টসে। অল্প কিছুদিনের ভিতরে যেখানে বছরের পর বছর মেয়েরা কাজ করে হেল্পার থেকে আপনার অপারেটর হইতে পারে না, এই মেয়ে অল্প কিছুদিনের ভিতরে হেল্পার থেকে অপারেটর হয়ে গেছে। এবং অপারেটর হয়ে যাওয়ার পরে তখন তারা অপারেটিংয়ের কাজ দেওয়া হয়েছে, এবং সেখান থেকে সে কীভাবে যেন একটা প্রমোশন পাওয়া যায়। এখান থেকে মানে অপারেটর থেকে গার্মেন্টসের কোনো একটা প্রমোশন পাওয়া যায়, প্রমোশন পাওয়া গিয়া ভাই ও ভালো টাকা ইনকাম করতে শুরু করে। মানে ভালো টাকা ইনকাম বলতে ও প্রমোশন বলতে ওই কিছু ওই যে গার্মেন্টসের যে জুটগুলো আছে, এই জুটের দায়িত্বে কেমনে কেমনে জানি সে চলে যায়, বাইরে জুট বিক্রি করে কাজের পাশাপাশি এক্সট্রা একটা টাকা পায়। এইবার আমারই বলতেছে যে আমরা এই বাসায় থাকবো না, এটা খুব ছোটো একটা, ওই সময় সে প্রেগনেন্ট, মানে তার বাচ্চা হবে, তাই বলতেছে যে আমরা এই বাসায় থাকবো না, আমাদের নতুন বাচ্চাটা হলে বাচ্চাটা কেন বস্তিতে হবে, আমার ছেলেটা মানে আমার বাচ্চাটা বস্তিতে হবে, এইটা আমার পছন্দ না, আমরা একটা ফ্ল্যাট ভাড়া করবো, আর আমরা একটু ভালো একটা মানে বাসায় যাব, আমার বাচ্চাটা একটা ভালো বাসায় হোক, আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চারা যদি হয় এখানে যদি বড় হয় তাহলে বস্তির ছেলেদের মতো কথা বলবে, বস্তির ছেলেদের মতো হবে, আমি এটা চাই না। আমি চাই আমার ছেলেটা ভালো একটা জায়গায় হোক এবং সেখানকার পরিস্থিতি বা পরিবেশের উপর আমার ছেলেটা আস্তে আস্তে বেড়ে উঠুক, আমি চাই না যে আমার ছেলেটা বস্তিতে হোক। তো যখন আমার এটা বললো যে আচ্ছা ঠিক আছে তাইলে মানে ফ্ল্যাট ভাড়া করা লাগবে, তখন কিন্তু আমি আর রিক্সা চালাইতাম না, আমি হচ্ছে ওই আমার একটা চাকরি দিয়ে দেয় ওই গার্মেন্টসে, আমি তখন একটা চাকরি করি ওদের ওই গার্মেন্টসে, সিকিউরিটি পারপাসে ভালো অবস্থানের ভিতরে আমি চাকরি করি, আর ও তখন ওই গার্মেন্টসে জুটের ব্যবসা করে, জুটের ব্যবসা তার পাশাপাশি চাকরি। পরে আমরা দুজনেই মিলে তখন একটা ফ্ল্যাট ভাড়া করলাম, মোটামুটি খুব ভালো একটা ফ্ল্যাট, এবং ভাড়া করে তখন আমি ওই ফ্ল্যাটে উঠে গেছি। আসলে এত দামি ফ্ল্যাটে কখনো থাকবো এটা আমার কখনো চিন্তা ভাবনার মধ্যেই ছিল না, যাই হোক আল্লাহ উঠাইছে, তো আমি বউ নিয়ে ওখানে আসি। এইভাবে প্রায় আপনার কয়েক মাস থাকার পরেই আলহামদুলিল্লাহ আমার ওর কোল জুড়ে একটা মেয়ে সন্তান আসছে, আমার একটা মেয়ে হয়েছে, এবং মেয়েটাও দেখতে মাশাআল্লাহ আমার মতোই হয়েছে। আমি তো ভাবতেছিলাম ওর মতো হইলে হয়তো বিয়ে দিতে পারতাম না, কিন্তু মেয়েটা দেখতে আমার মতো হয়েছে, লম্বা চূড়া সুন্দর, সর্বদিক থেকে ঠিক আছে। তো মেয়ে হয়েছে, এখানে একটা ঘটনা আছে, ওর যখন পেটে মেয়েটা আছে, মেয়েটা ওর পেটে থাকা অবস্থায় ওই কিন্তু তখন গার্মেন্টসে খুব বেশি একটা যাইতো না এবং কাজকাম বেশি একটা করতে পারতো না। তো তখন হয়েছে কি ওর সৎমারে এই বাসায় নিয়ে আসতো, সৎমার নাম হচ্ছে আসিয়া বেগম, ওর সৎমারে নিয়ে আসছে। ওর সৎমা কিন্তু তখন ওর সঙ্গে ভালো, ওই বাড়িতে টাকা পাঠাইতে আছে, ওর যেহেতু ছোটো দুইটা বোন বাড়িতে থাকে, তো ছোটো দুইটা বোনের জন্য তো খরচ পাঠানো লাগতেছে, তো ছোটো দুইটা বোনের জন্য খরচ পাঠাইতো। আর ও সৎমার সঙ্গে কেমনি মোবাইল ফোনে কথাবার্তা বলতে বলতে সৎমা ওর সঙ্গে ভালো হয়ে গেছে। ও যখন প্রেগনেন্ট হয়েছে ওর সৎমা ওরে দেখতে আসছে। তো এই বাচ্চাটা হওয়ার পরেই তো ধরেন ওর তো ছোটো দুইটা বোন আছে, ওই ছোটো দুইটা বোনরে তো চাইলে বাড়িতে বাসায় রাখতে পারে। ওর সৎমা কী জানি বুঝা বলতেছে, তো ছোটো দুইটা বোনেরা রাখিস না, আমি সাথে থেকে তোর বাচ্চাদেরকে ঠিকঠাক করে দিব। মানে সম্ভবত আমার একটা যে ধারণা আর কি, ওর ছোটো দুইটা বন্ধু এখন যুবতী হয়ে গেছে, মানে বিয়ের বয়সে। এখন ওর সৎমা সম্ভবত ওরা বুঝাইছে যে এখন যদি তোর বোনেরে পাঠাস এই বাসায়, পুরুষ মানুষের তো চোখ খারাপ, হয়তো তোর বোনের দিকে খারাপ নজর যাইতে পারে, তোর সংসার ভেঙে যাইতে পারে, আমি আসি, আমি তোর এইগুলা দেখবো, তোর বাচ্চা আমি দেখবো, তোর বাসায় আমি থাকবো। তো এই কোন লোভে বা কোন কথায় ওর মানে সৎমা এটা বলছে আমি জানি না, ওর সৎমায়ের কথা শুনে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আইসেন, আপনি আমার বাচ্চাদেরকে দেখাশোনা করেন, আপনিই থাকেন। ওই সৎমারে তখন এই বাসায় রাখতে শুরু করছে। তো ওই সৎমাকে এই বাসায় রাখছে, সৎমা ওই মানে বাচ্চাটা নেয় নাতনি নিয়ে খেলাধুলা করে, আমি গার্মেন্টসে যাই, গার্মেন্টস থেকে আসি, এবং এরকম করতে করতে আমার সঙ্গে তখন ওর সৎমায়ের একটা ভালো সম্পর্ক না, মানে এটা খারাপ সম্পর্ক। এই মহিলা কেন থাকতেছে এখানে, মানে আমার ভিতরে দুঃখ হলো ওইটা, যেই সৎমা তোর অত্যাচার করতো, অবিচার করতো, এই সৎমার কারণে তুই শহরে চলে আসলি, এখন তোর বাসায় আবার তুই সেই সৎমায়ের জায়গা দিলি, এটা আমার কাছে ভালো লাগে নাই। আমার বউয়ের সঙ্গে এই নিয়ে আমার খুব ঝগড়া হইতো, ঝামেলা হইতো, আমি বউরে সহ্য করতে পারতাম না যে তুমি কেন এরকম করে, সেই করেতে আপনার দিন রাত কাটতেছে। এইগুলো করতে 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 প্রায় অনেকগুলো দিন পেরিয়ে গেছে। অনেকগুলো দিন পেরিয়ে যাওয়ার পরেই এদিক দিয়ে হলো কি, এই সৎমা ওর সৎমার এখান থেকে যায় না। আমরা যে বাসায় আসছি, এই বাসায় বাচ্চা তখন মোটামুটি বড় হয়ে গেছে, এখন তোর সৎমার এখানে থাকার দরকার নেই। তাই আমি ওরে বারবার বলি কী ব্যাপার, তোমার সৎমা যায় না কেন, তোমার সৎমা এখানে থাকার দরকার নেই, তোমার বাচ্চা তো এখন বড় হয়ে গেছে, উনি এখন থাকতেছে কেন। ওর কথা হচ্ছে আমাদের বাসায় তো একটা কাজের লোক লাগেই, তো আমার সৎমা যদি আমাদের বাসায় থাকে, আমাদের রান্নাবান্না করে দেয়, তুমিও সকালে চলে যাও, আমিও সকালে চলে যাই, আমরা তো বাসায় কেউই থাকি না, তো আমার সৎমা যদি আমাদেরকে রান্নাবান্না করে দেয়, আমরা এসে দুমুঠো ভাত খাইতে পারি, ভালো অবস্থানে থাকতে পারি, তো এটা বাধা দিব কেন। আমি তখন আখিরে বললাম যে আখি তুমি এগুলো কী বলতেছ, তোমার সৎমা কেন রান্নাবান্না করবে, তোমার সৎমা কেন এরকম করবে, আর তোমার তো দুইটা ছোটো বোন আছে, তোমার দুইটা ছোটো বোন থেকে একটা বোনটি নিয়ে আসো, তাহলেই তো হলো মেয়েটা শহরে থাকলো, আমাদের রান্নাবান্না করলো। হয়তোখানে আমারে বলতেছে হ হ হ আমি তো জানি, আমি তো সবই জানি, এখন হচ্ছে আমি এই বাসার মধ্যে একটা মেয়ে নিয়ে আসি আর আমার সংসারটা ভেঙে যাক। আমি ওরে বললাম তুমি কি বলো, তোমার ছোটো বোন মানে তো আমারও ছোটো বোন, আমার নিজেরও তো একটা ছোটো বোন আছে,
না রে ভাই, ও আমার কোনো কথাই শোনে না, ও আমারে বলতেছে না আমার ছোটো বোন আসবে না, আমার সৎ মায়ে থাকবে। তো এরকম করে ওর সৎ মায়ের জায়গায় মানে থাকতেছে, করে প্রায় অনেকগুলো দিন কেটে গেল। অনেকগুলো দিন কেটে গেছে, আবার সৎমা বিভিন্ন বাসায় যায়, বিভিন্ন লোকদের সাথে কথাবার্তা বলে, আবার বাড়িওয়ালার সঙ্গেও মানে ওর সৎমায়ের একটা ভালো সম্পর্ক, বাড়িওয়ালা বাড়িতে মেহমান আসলে বাড়িওয়ালার ঘরে যায়, মানে রান্না বান্না করে, এরকম করে তখন চলতেছে। তো এই দিন এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা সময় হলো কি, একদিন মানে বিকেলবেলা, ওই দিন শুক্রবার ছিল, বিকেলবেলা আমি আর আমার বউ একটু বের হয়েছিলাম আঁকি আমাদের মেয়েটা নিয়ে, ঘুরেফেরা করে আসছে। আসরের কিছুক্ষণ পরে বাসায় ঢুকতেছে, এমন সময় ওই আমাদের বাসার সামনে বাড়িওয়ালার একটা মুদির দোকান আছে, বাড়িওয়ালা বয়স্ক মানুষ, ওই মুদির দোকান আছে, আবার তার নিজের বাড়ি। তো মুদির দোকানে বইয়ে রয়েছে, আমার দেখে ডাক দিচ্ছে যে আসলাম একটু এদিকে আয়। পরে আসছে, আমার 2 মাসের ভাড়া পাইতো, আমি মনে করলাম যে ভাড়া চাইতে আসছে। পরে বলতেছে যে তোর বউয়ের রুমে পাঠা, আমার তোর সঙ্গে একটু কথা আছে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে আমার বউয়ের রুমের দিকে পাঠাইলাম, পাঠাইয়া আমি তখন কী করলাম, এই গেটের সামনে মানে মুদির দোকানে বাড়িওয়ালার সাথে কথা বলতেছে। বাড়িওয়ালা আমার সাইডে ডাক দিয়ে নিয়ে বলতেছে, আসলাম তোর সঙ্গে আমার একটা কথা আছে, কথাটা কেমনে তোরে বলি, এখন তুই দেখ আমার কথার আগে একটু মনোযোগ দিয়ে শোন, যদি তুই আমার একটু গ্রিন সিগন্যাল দিস তাহলে আমি এই লাইনে কাজ করব। আমি তখন বললাম যে কি কি কথা বলেন, আমি ওনারা কাকা রাখি যে কাকা কী বলেন কি। পরে বলতেছে তোর শাশুড়ি তো মাঝে মাঝে আমাদের বাসায় যাইতো, আমাদের বাসায় যে রান্নাবান্না করতো, এবং তোর শাশুড়ি অনেক ভালো। আর তুই তো জানিস তোর যেই মানে চাচি আছে, তোর চাচির তো অনেক বয়স হয়ে গেছে, মানে তার ছেলে মেয়ে হয়েছে, কিন্তু আমি তার কাছে যাইতে পারি না, এখনও তো আমার বয়স আছে, আমি খারাপ কোনো কাজ করতে চাই না, মানে আমি চাইতেছি যে তোর শাশুড়িটারে বিয়ে করব ডাইরেক্ট। এইটা বলা মাত্রই তো ভাই আমার মাথায় আসমান ভেঙে পড়ছে, আয় হায় বেটা বলে কি। আমি বললাম আপনার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আমার থেকেও বড়, তারা বিয়ে শাদী করে ফেলছে, এই মুহূর্তে আপনি এই বয়সে বলতেছেন আমার শাশুড়ি বিয়ে করবেন, এইটা আপনি কি বলতেছেন। উনি বলে যে আমি যদি তোর শাশুড়ির খাওয়াইতে পারি তাহলে আমি তার বিয়ে করবো, তাতে তোর সমস্যাটা কোথায়। আমি তখন বললাম দেখেন কাকা, আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু এখন আমার শাশুড়ি রাজি হবে কিনা, বা আমার শাশুড়ি আপনি বলছেন কিনা। বলে না আমি তো শাশুড়ির কিছু বলি না, আমি তোরে জানাইছি, তোর শাশুড়ির সঙ্গে কথাবার্তা বলে তুই আমারে জানাইস, আমি এরপর একটা সিদ্ধান্ত নিব। আমি এই কথা শুই না বাসায় গেছি, বাসায় যে আমি তো আর কোনো কথা বলি না, চুপচাপ বসে আছি, এখন কি করব, মানে করবোটা কি কোনো কিছু বুঝতে পারতেছি না। পরে আমার বউ আমারে বলে কী হয়েছে আপনার, আপনি এত গম্ভীর হয়ে কেন বসে আছেন, কী হয়েছে আমার কাছে বলেন। আমি আমার বউরে কোনো কিছুই বললাম, বউ বারবার জিজ্ঞেস করতেছে মন খারাপ করে থাকেন না, কি বিষয় নিয়ে এত টেনশন করতেছেন, বিষয়টা কি আমারে খুইলা বলেন। তো আমি তখন আমার বউরে বললাম তুমি যদি বারবারে জিজ্ঞেস করো, এখন না বললেও তো উপায় নেই, তাই শোনো যে ঘটনা এই ঘটনা, বাড়িওয়ালা তো এমন এমন ঘটনা ঘটাই ফেলতেছে, এখন আমি কি করব। আমার বউ তখন আমারে বলে আপনি কি বলেন। আমি বললাম আমার ডাইরেক্ট ডাইকে নিয়ে দোকানে প্রস্তাব দিল যে তোমার সৎ মায়ের বিয়ে করতে চায়। আমার বউ তখন বলে যে তাহলে তো ভালোই হয়, আমার সৎ মায়ের যদি উনি বিয়ে করে তাইলে আমার সৎ মায়ের সঙ্গে উনি থাকবে, তাই তো এটা খারাপ কি, আমার সৎ মার তো এখনও বিয়ের বয়স আছে, বিয়ে দিয়ে দিব। আমি তখন বললাম তো বাড়িওয়ালার বউ আছে, তার ছেলে মেয়েরাও বড় বড় হয়ে গেছে, এই অবস্থার মধ্যে ওই বলে তুমি বাড়িওয়ালার সঙ্গে কথা বলো, বা বাড়িওয়ালারে ডাকো, আমি বাড়িওয়ালার সঙ্গে কথা বলবো। পরে আমি বললাম বাড়িওয়ালার এখানে ডাকলে তো তোমার মাও শুনবে, একটা কাজ করে আমি বাড়িওয়ালারে আলাদা সাদে নিয়ে ডাকি। তো আমি আর আমার বউ মিলা সাদে গেছি, যাইয়া বাড়িওয়ালারে ফোন দিছি রাতের বেলায়, ওই দিন রাতে ফোন দিছি, বাড়িওয়ালা তখন সাদে আসছে। সাদে আসার পরে আমার বউ তখন বলে যে আপনি যে আমার স্বামীর প্রস্তাবটা দিলেন, এটা কেমন প্রস্তাব দিলেন বা কী। বাড়িওয়ালা তখন বলে যে আমি তো ভালো প্রস্তাবে দিলাম এই ঘটনা, এখন তোমরা যদি রাজি থাকো। না আমার ওয়াইফ বলতেছে যে আপনার তো বউ আছে, বাচ্চাও আছে, তারাও বড় হয়ে গেছে, এখন আমার মায়ের আপনি কই রাখবেন। বাড়িওয়ালা তখন একটু চুপ হয়ে যায়, চুপ হয়ে বলে এখন তো আসলে আমার ওয়াইফ তো বয়স হলে কী হয়েছে, সে তো এখনও বদমাইশ খারাপ, সে তো আসলে আমাকে কোনো কিছুর অনুমতি দিবে না। তা আমি চাইতেছি কি তোমার মায়ের ঘরে মানে আমার সন্তানাদি হওয়ার আগ পর্যন্ত আমি তোমার মায়ের একটু বাইরে বাইরে রাখবো, আমার পরিবারকে জানাবো না, পরিবারকে না জানায় তারা বাইরে রাখবে, এবং এরপর আমার বাচ্চা কাচ্চা হলে পরে আমি তারা আবার বাড়িতে নিয়ে আসবো, আপাতত এই সময়টা সে একটু বাইরে থাকুক। তো আমার ওয়াইফ বলতেছে পরে যদি আপনি আমার মায়েরা মাইনা আনান, বাড়িওয়ালা বলে আমি কাবিন করে বিয়ে করবো, প্রয়োজনে তোমার আম্মার কয় লাখ টাকা কাবিন লাগবে, তোমার আম্মার চাহিদা মতো কাবিনে আমি তোমার মাকে বিয়ে করবো, করে আমি তোমার মাকে আলাদা কোথাও রাখবো, আমার বন্ধুর বিল্ডিং আছে ওই বিল্ডিংয়ে রাখবো, সেই বিল্ডিংয়ে থাকবে, আমি মাঝে মাঝে যাবো আসবো, এরপর আমি একটা সময় আমার বাসায় নিয়ে আসবো। আমার বউ মোটামুটি এই কথা শুনে খুব খুশি, মানে সে অনেকটা খুশি হয়ে গেছে। খুশি হয়ে যাওয়ার পরে সে তখন করলো কি, গিয়া তার মায়ের ডাইরেক্ট জানাইছে, তার মায়ের জানানোর সঙ্গে সঙ্গে তার মা রাজি। মানে এই যে এমন একটা প্রস্তাব দিল, একটা মানুষ তো আছে যে এই না বা কি, এত বয়স্ক মানুষ কেমনি কি হইব, এটা তো একটা চিন্তা ভাবনার বিষয়। এই মহিলাকে বলার সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে আলহামদুলিল্লাহ, আমার কোনো অভিযোগ নেই, আমি রাজি আছি। মানে আমি তখন হাসি দিব না কি করব বুঝতে পারতেছিলাম না। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, এবার তারা বিয়ের দিন তারিখ ঠিক করবে, এখন বিয়েটা কোথায় হবে। এখন আমি তো বাড়িওয়ালাও তখন রাজি, আমার ওয়াইফও রাজি, এবং আমার শাশুড়িও রাজি, কিন্তু বিয়েটা হওয়ার তো একটা জায়গা লাগবে, এই বাসার তো আর বিয়ে পড়ানো যাবে না, জানলে হয়তো বাড়িওয়ালার বউ জেনে যাবে,
পরে একটা যায় ঝামেলা হতে পারে। তা আমি তখন বললাম তাইলে বিয়েটা কোথায় হইলে ভালো হয়, কোন জায়গায় হইলে ভালো হয়। তো বাড়িওয়ালা তখন সিদ্ধান্ত নিয়ে বলতেছে আমার বন্ধুর বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ে আমি একটা ফ্ল্যাট ভাড়া করব, ওই ফ্ল্যাটে আমি ফার্নিচার উঠাবো, ওর তোমার শাশুড়ির ওই বিল্ডিংয়ে রাখবো এবং ওই রুমের মধ্যেই বিয়ে হবে। অল্প দিনের মধ্যে বাড়িওয়ালা তখন একটা বিল্ডিং ভাড়া করলো, ফ্ল্যাট ভাড়া করলো। সেই ফ্ল্যাটেই ধরেন আপনার ফার্নিচার যাবতীয় যা যা আছে সব কিছু ওই ফ্ল্যাটে উঠাইছে। উঠানোর পরেই একদিন দিন তারিখ ঠিক করলো, সেই ডেট অনুযায়ী আমি আমার শাশুড়ির আমার বউরে নিয়ে সেই ফ্ল্যাটে গেলাম এবং যথারীতি বাড়িওয়ালা আসছে এবং কাজী নিয়ে আসছে। তো কাজী নিয়ে এসে প্রায় 8 লক্ষ টাকা কাবিনে, সে সময় 8 লাখ টাকার কিন্তু প্রচুর ভ্যালু ছিল ভাই। 8 লক্ষ টাকা কাবিনে তখন আমার শাশুড়ির সঙ্গে এই বাড়িওয়ালার বিয়ে হয়। তো বিয়ে হয় পরে আমার শাশুড়ি তখন সেখানে আসে, আমরা তো আমাদের মতো করে আসি। তখন আর বাড়িওয়ালা আমাদের ভাড়া নিত না, মানে আমরা যে বাড়িতে থাকতাম, যে ভাড়া পাবে ওই ভাড়াটা উনি নিত না। মাসের পর মাস আমরা তখন ফ্রিতে থাকতেছে, আমাদের কোনো ভাড়া নেওয়া লাগতেছে না। এবং বাড়িওয়ালার যে সামনের মুদির দোকান আছে ওই দোকান থেকে আমরা যে বাজার সাজার করতাম, ওই বাজার সাজারও আমরা টাকা দেওয়া লাগতো না। বাড়িওয়ালা বলে দিছে যাতে যা লাগবে সব কাগজে লিখে রাখবি, মানে বাকি হিসেবে আমরা আগে বাকিতেও খাইতাম, ওভাবেই খাইতাম। কিন্তু এখন যে মানে বাড়িওয়ালার যে ম্যানেজার আছে দোকানে, ওই ম্যানেজারের হিসাব লিখে রাখতো। বাড়িওয়ালা কয়েকদিন পর যায় বলতে হ্যাঁ টাকা এটা পাইছি, এই বলে জমা দিয়ে দিত। কিন্তু বাড়িওয়ালা আমাদের কাছ থেকে টাকা নিত না। এরপর দেখা যায় আমরা যে বাসায় থাকতেছি সেটাও ফ্রি, আমরা যে খাবার খাইতেছি সেটাও ফ্রি। এরপরে মাঝে মাঝে বাড়িওয়ালা শুধু তাই নয়, ধরেন মাছ মাংস ভাড়ায় টাড়ায় আনলে দারোয়ানরা বলতো যে যা এখানে এই কী বলে আসলামের বাসায় এটা দিয়ে আয়, তো দারোয়ানে আমার দেওয়া যাইতো। এইরকম করে করে আমরা মোটামুটি বেশ ভালো অবস্থানের মধ্যে। এইভাবে প্রায় 2 থেকে 3 বছরের মতো কেটে যায়। এরই মাঝে আমার ঘরে আরেকটা মেয়ে সন্তানও কিন্তু হয়ে যায়, আমার 2টা মেয়ে হয়। এইদিকে 2 থেকে 3 বছরের মতো কাটে। 2-3 বছরের ভিতরে আমার শাশুড়ির ঘরে আর কোনো সন্তানাদি হয় না। এবার সন্তান হয় না পরে আমার শাশুড়ি তো তখন টেনশনে পড়ে গেছে, যেহেতু বাচ্চা কাচ্চা হইতেছে না, সন্তানাদি হয় না, এবং সন্তান না হলে তো আমার শাশুড়ি কোনোভাবেই অধিকার চাইতে পারে না, এখন কি করবে। এই দিক দিয়ে আমার বউ তখন করলো কি, আমার শাশুড়ি নিয়ে বিভিন্ন কবিরাজের কাছে যাইতেছে, ডাক্তারের কাছে যাইতেছে, বড় বড় ডাক্তার দেখাইতেছে বাচ্চা কেন হয় না এই বিষয়ে। যেহেতু আমার শাশুড়ি বিয়ে করছে বহু বছর হয়ে গেছে, তো এবার কী করলো, পরীক্ষা নিরীক্ষা করতেছে। এবার পরীক্ষা নিরীক্ষা করার পরে আমার শাশুড়ির যে মানে শারীরিক কন্ডিশন, সেই কন্ডিশন অনেক ভালো। ওনার যদিও এত বয়স হয়েছে তারপরও বাচ্চা হওয়ার মতো সক্ষমতা ওনার আছে। ডাক্তার বলতেছে যে ওনার যে কন্ডিশন বা শরীরের যে অবস্থা, উনি তো মা হতে পারবে, কারণ মা হওয়ার মতো ওনার ভিতরে সব কিছুই আছে। তো এখন আমরা তো আর আমাদের যে শ্বশুর আছে ওই বাড়িওয়ালাকে তো আর হসপিটালে নিয়ে পরীক্ষা করতে পারি না, আর বাড়িওয়ালা বয়স্ক মানুষ, উনি হসপিটালে যাবেও না। এখন ডাক্তাররা ধারণা করতেছে যে সম্ভবত বাড়িওয়ালার যেহেতু বয়স হয়ে গেছে, উনি বয়স্ক মানুষ, এই জন্য মেবি ওনার শুক্রাণু নাই বা ওনার বাচ্চা কাচ্চা হচ্ছে না, এটা বাড়িওয়ালার সমস্যা। তো এরকম করতে করতে আবার বাড়িওয়ালাও তখন একটু যাওয়া কমায় দিছে। আগে যেরকম ঘন ঘন আমার শাশুড়ির কাছে যাইতো বা শাশুড়ির প্রতি একটা টান ছিল, ভালোবাসা ছিল, এটাও ধীরে ধীরে কমে যাইতেছে। আগের মতো করে শাশুড়ির কাছে যায়ও না, ওনার কাছ থেকে দূরে দূরে থাকে। তা আমাদের কথা হলো যে আমরা তো ভাই ফ্রিতে আজকে 2-3 বছর থাকলাম, 2-3 বছর খাইলাম, খাওয়াও ফ্রি, থাকাও ফ্রি, আমরা তো সবই ফ্রি পাইতে আসি। যদি কোনো না কোনোভাবে বাড়িওয়ালা আমার শাশুড়িকে অস্বীকার করে বা ছেড়ে দেয়, যে কাবিনের টাকা আমরা বাড়িওয়ালার কাছ থেকে রক্ষা করতে পারবো না, কারণ বাড়িওয়ালা অনেক পাওয়ারফুল, অনেক ক্ষমতাধর, সে কাবিনের টাকা তো দিবেই না। আর আমার শাশুড়িকে ছেড়ে দিলে তো সবই গেল। যদি কোনো না কোনোভাবে শাশুড়ির ঘরের সন্তান হয়ে যেত, তাইলেও তো ধরেন আমরা বসে যেতে পারি, আমরাও থাকতে পারি, আমার শাশুড়িও থাকতে পারবে। আহারে ভাই, কত ডাক্তার কবিরাজ কিচ্ছু বাদ রাখে না। ওইখানে কবিরাজ আছে, সেই কবিরাজের কাছে গেলে বাচ্চা হয়। আমরা ওই কবিরাজের কাছে যাইতাম 5,000, 10,000, 50,000, 1 লাখ টাকা পর্যন্ত কবিরাজ দিয়ে আসছিলাম বাচ্চার জন্য। জিনের মাধ্যমে বাচ্চা হবে এরকম চেষ্টাও করছিলাম, হয় না। একদিন হয়েছে কি, আপনি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, হয়তো বিশ্বাস করবেন না, আমার আল্লাহ সাক্ষী, আমার বউ নিজে খাটের মধ্যে শুয়ে আমার একদিন বলতেছে যে দেখো একটা কাজ করো, আমার শাশুড়ি তো মানে বলতেছে আমার মা তো এটা আমার আপন মা না, এটা তো আমার সৎ মা। তো একটা বউ কী করে এই কথা বলে, আমি আসলে আদৌ হয়তো কাউকে বিশ্বাস করাতে পারবো না যে এটা তো আমার সৎ মা, আমার সৎ মায়ের সঙ্গে তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই। তুমি যদি একটা কাজ করো, আমার সৎ মায়ের পেটে যদি তুমি বাচ্চা দিয়ে দাও, তাহলে তার বাড়িওয়ালা জানবে না, ওই বাচ্চায় বাড়িওয়ালার বাচ্চা হিসাবে আমরা চালাই দিব। আমি আমার বউয়ের মুখের দিকে তাকায় বলতেছি, এটা তুমি কি কথা বলতেছো, আমি না তোমার স্বামী? ও বলে হ্যাঁ তুমি আমার স্বামী, সেটা তো আমি অস্বীকার করতেছি না, তুমি তো আমার স্বামী, কিন্তু আমার মায়ের সংসার বাঁচাইতে হলে তো এছাড়া আর কোনো পথ নাই। এটা যদি তুমি করতে পারো তাহলে তো আমাদের আর কোনো ঝামেলা রইল না, আমরা খুব ভালোভাবে আমরাও থাকতে পারবো, আমার মাও থাকতে পারে, তুমি এই কাজটা করো। আমি তখন বললাম যাকে আমি অবাক হয়ে গেলাম, তুমি নিজের স্বামীকে আরেক মহিলার কাছে দিয়ে দিচ্ছ। ও আমাকে বলে এটা কেন দিতেছি, এটা তুমিও বুঝো আমিও বুঝি। তো আমার বউ যখন এটা আমারে বললো, আমারও তখন মাথায় এই জিনিসটা চলে আসছে যে যদি কোনোভাবে শাশুড়ি ঘরে সন্তানাদি হয়,
তাহলে ধরেন আমাদের এখানে থাকা খাওয়া সব কিছু ফ্রি হয়ে গেল, আমরা নিজেরাও থাকতে পারলাম। আমার বউ যেহেতু নিজেই বলতেছে, আমি তখন মোটামুটি ভিতর থেকে এই কথাটাতে রাজি হয়ে গেলাম। এবং রাজি হয়ে যাওয়ার পরে আমি শাশুড়ির ঘরে যাওয়া শুরু করলাম। আর আমি যতটুকু বুঝতে পারলাম যে আমার বউ আর আমার শাশুড়ি তারা আগেই এটা প্ল্যানিং করে রাখছে। কারণ আমার বউ যদি আমার শাশুড়িকে না জানিয়ে এই প্রস্তাবটা করে, এর 2 দিন পরে আমি শাশুড়ির ঘরে গেলাম, আমার শাশুড়ি আমার জন্য সব ওপেন করে দিল। তুই বুঝে গেল যে অবশ্যই আমার বউ আমার শাশুড়িকে আগেই বলে দিছে, বা তাদের মাঝে আগে এটা নিয়ে সমঝোতা বা কথাবার্তা হয়েছে। এরপর এই অবস্থার মধ্যে তখন আমার শাশুড়ির সঙ্গে আমার বিভিন্ন ধরনের সম্পর্ক তখন হয়ে যাচ্ছিল। এই সম্পর্ক হইতে হইতে আর এদিক দিয়ে আমার শ্বশুর সপ্তাহে যাইতো বা যেদিন যাইতো মাঝে মাঝে যাইতো আমার শ্বশুর। তো আমি তো জানতামই, আমার বউ পাহারা দিত যে শ্বশুর কখন দোকান থেকে বেরোয়, কখন বাসার দিকে যায়, আমার ফোন খোলা রাখতে বলতো, আমি ওই হিসাব করেই চাইতাম। আর মাঝে মাঝে শাশুড়ি আমাদের বাসায় আসতো, আমাদের বাসায় আসলে আমার বউ সম্পূর্ণ আমাকে সুযোগ দিয়ে দিত যে যান। তো এই করতে করতে অল্প দিনের ভিতরে আমার শাশুড়ির তখন সুখবর আসলো যে তার পেটে বাচ্চা আসছে। এইটা শুনে আমার ওই বয়স্ক শ্বশুরও তখন খুশি যে তার সন্তান হবে। আমার শ্বশুরও এটাই চাচ্ছিলো যে বাচ্চা কাচ্চা হোক, এবং বাচ্চা কাচ্চা যে হয়েছে ভাই, এবং ছেলে বাচ্চা হয়েছে প্রথমে, আবার একটা না 2টা, মানে যমজ ছেলে হয়েছে। এবার যমজ ছেলে হওয়ার পরেই বাড়িওয়ালা তো তখন মহা খুশি যে ঠিক আছে যমজ ছেলে হয়েছে, ছেলেগুলো যদি একটু বড়সড়া হয় তাহলে আমি আস্তে আস্তে ছেলেগুলোরে বাড়িতে আনার ব্যবস্থা করব। তো এই কথা বলার পরে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে, এবং এই সময়গুলো কাটতে 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 একটা পর্যায়ে এইবার বাড়িওয়ালা কেমনে বাড়িওয়ালা তো চালাক মানুষ, সে তার বউরে বা বউয়ের আত্মীয় স্বজনরা আস্তে আস্তে জানাইতেছে। এই জানাজানির মাঝে হয়েছে কি কিছুদিনের ভিতরে, এটা তখনও খুব ভালোভাবে প্রকাশ পায় নাই, কিছু মানুষ জানছে কিছু মানুষ জানে নাই। এগুলোর মাঝে হঠাৎ করে একদিন বাড়িওয়ালার বউ মারা গেছে। বাড়িওয়ালার বউ যখন মারা গেছে তখন তো এটা আরও ক্লিয়ার। বাড়িওয়ালার বউ মারা যাওয়ার পরে বাড়িওয়ালার ছেলে মেয়েদেরকে বাড়িওয়ালা তখন বুঝাই ফেলছে যে এমন এমন ঘটনা, আমি বিয়ে করছি। বাড়িওয়ালার এমনি এমনি বুঝিয়া তখন তারা করলো কি, তার ওই যে আমার শাশুড়িকে তখন তারা একদম মূল পয়েন্টে বসাই দিল। শাশুড়িকে তখন মূল জায়গায় বসাই দিল। আমার শাশুড়ি এসে পুরো বিল্ডিংয়ের মালিক হয়ে গেছে। তখন বাড়িওয়ালাও ওভাবে কোনো কিছু দেখে না, আমার শাশুড়ি নিচে এসে দোকানপাট দেখাশোনা করে, ভাড়া উঠায়, মানে আমার শাশুড়ি তখন ক্ষমতায় চলে আসছে। এবার আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে বাসায় আমরা প্রায় আজকে 4 বছরের মতো ফ্রিতে থাকতেছি, এবং মুদির দোকান থেকে আমরা ফ্রিতে খাইতেছি। আমার শাশুড়ি এই বিল্ডিংয়ে আসা মাত্রই আমাদের সব বন্ধ হয়ে গেছে। এখন আমার শাশুড়ি আমাদেরকে বলে বাসা ভাড়া দেওয়া লাগবে। আমার ওয়াইফরে বলে তো বাসা ভাড়া দিতে হবে, বাসা ভাড়া দিতে বলিস তোর জামাইরে। তো আমার ওয়াইফ তখন বলে যে কি বলেন এটা, আমরা তো আজকে 4 বছর ধরে এখানে আসছি, কোনোদিন তো আব্বা আমাদের কাছ থেকে ভাড়া নেয় নাই, এখন আপনি কেন ভাড়া চাইতেছেন? এই তুই আমার অনেক জ্বালাইছিস। মানে অতীতে কি হয়েছে আমার শাশুড়ির সঙ্গে আমার বউয়ের সব বলতে শুরু করছে। তুই আমার অমুক দিন এটা বলছিস, তমুক দিন এটা বলছিস, আমার সঙ্গে এই ঝগড়া হয়েছে ওই ঝগড়া হয়েছে, মানে কথাবার্তা থেকে শুরু করে যা আছে অতীতের সমস্ত কিছু আমার বউ তখন ওপেন করে দিল, মানে আমার শাশুড়ি ওপেন করে দিল। এইবারে আমার শাশুড়ি করছে কি, আমার বউরে ডাইরেক্ট বলতেছে তুই এই বিল্ডিংয়ে থাকতে পারবি না, এই বিল্ডিংয়ে তুই থাকতে পারবি না, এই বিল্ডিং থেকে তোর বেরিয়ে যাওয়া লাগবে, তোর আমি এই বিল্ডিংয়ে রাখবো না, এই বিল্ডিংয়ে তুই থাকবে না। এটা বলে সে ডাইরেক্ট দারোয়ানরে বলে দিছে। আপনি বিশ্বাস করেন, দারোয়ান আমাদেরকে বলতেছে আজকের মধ্যে হয় বাসা ছাড়বা, নাহলে বাসার মালামাল যা আছে সব কিছু আমি বাইর করে বিক্রি করে দিব, আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আমাদের বাসার মধ্যে তখন প্রচুর ফার্নিচার, যেহেতু আমার বউ ভালো অবস্থানে আছে, আমিও ভালো অবস্থানে ছিলাম, এবং আমাদের টোটাল 2টা মেয়ে আছে, তো আমরা তো মোটামুটি কোনো কিছুতে অভাব নাই। তো এখন আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আমি বললাম যে এই মুহূর্তে আমরা কেন বের হবো, এই সেই না, আমাদেরকে সে ধাক্কায় আমাদেরকে বের করে দিবে। আমার শাশুড়ি ডিরেক্টলি আমার বউরে বলতেছে তুই বের হইলে হবি, নাহলে আমি তোরা ধাক্কায় বের করে দিব। শেষ পর্যন্ত আমরা তখন নিরুপায় হয়ে এই বিল্ডিং থেকে বেরিয়ে গেলাম, এবং বিল্ডিং থেকে বেরিয়ে যাওয়ার পরে আমিও বেরিয়ে গেলাম, আমার ওয়াইফও বেরিয়ে গেছে, মানে আমাদেরকে বের করে দিছে। বের করে দেওয়ার পরে এর ভিতরে আমরা বেরিয়ে তখন আরেকটা জায়গায় বাসা ভাড়া নিয়েছি। বাসা ভাড়া নেওয়ার পরে এই বিষয়টা নিয়ে যে আমাদেরকে বের করে দিলে বা আমাদের উপরে এইভাবে টর্চার করতেছে, আমরা কারো কাছে কোনো রকমের কিছু পাই নাই। তো আমরা যে বাসায় থাকতাম ওই বাসায় একজন উকিলের সাথে আমার বউ এটা নিয়ে কথা বলছে, এমনি কথা বলছে আর কি। মানে এরকম না যে কোনো বিচার চাইছে বা কোনো অভিযোগ করছে তা কিন্তু নয়। আমরা নতুন যে বাসা উঠছে ওই বাসায় একটা উকিলের সঙ্গে আমার বউ তখন মানে দুঃখ সুখ বলতে বলতে এমনি উকিলটার কাছে বলছে, এটা মহিলা একটা উকিল ছিল, পুরুষ না। এই মহিলা উকিলটা এগুলো শুনে বলতেছে যে যাই হোক যেটাই হোক, যা করা তা তো করছে না, এখন একটা কাজ করেন, আপনার স্বামীরে বলেন আপনার শাশুড়ির নামে একটা মামলা করে দিতে। তুই আমার ওয়াইফ বলে কি মামলা করবে, বলে মামলা করতে বলবেন যে তার যে সন্তান আছে ওই সন্তানের বাবা, তার ওই মহিলা না শয়তানের বাবা হচ্ছে আপনার স্বামী। এখন আপনার স্বামী যেহেতু সন্তানের বাবা, এটা যদি এখানে জানাজানি হয়ে যায় তাহলে মহিলার যে মানে এই লোকের যে আগের সংসারের বউ আছে, মানে আগের সংসারের যে ছেলেমেয়েরা আছে তারা, এবং এই মহিলার জামাই মানে বাড়িওয়ালা, তারাই ধাক্কায় মহিলারে বের করে দিবে।
বের করে দিবে, যেহেতু বাচ্চা ওই বাড়িওয়ালার না, তাহলে বাচ্চারা তো আর সম্পত্তির মালিক না। আর এই মহিলার এমনি ধাক্কায় বের করে দিব খারাপ কাজ করার জন্য, এটাই করেন। তখন আমার এটা বলার পরে আমার বউ তখন বলে যে আচ্ছা ঠিক আছে। আমার বউ ঘরে এসে বলতেছে একটা কাজ করি, আমরা হচ্ছে মামলাটা করি, মামলাটা না করে আগে মায়ের তুমি ধমক দাও, ধমক দিলে পরে যদি মা রাজি হয়ে যায় তাহলে তার মামলার দরকার হইল না। মারে তুমি বলো যে এমন এমন ঘটনা, এমনি এমনি যদি মা রাজি না হয় তাহলে তুমি বলবা যে তুমি সবাইরে জানাই দিবা। এবং উকিল মহিলা বলছে কেমনে জানি হসপিটালে গেলে কি পরীক্ষা করলে নাকি ধরা পড়ে যায় সন্তান যে তোমার, এইটা তুমি আমার সৎ মায়ের ধমক দাও। এই বলার পরে আমি তখন আমার শাশুড়িরে ফোন দিলাম, আমার বউ যেমনি শিখিয়ে দিচ্ছে এমনি ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে দেখেন, আপনি আমাদেরকে বাসায় বের করে দিলেন, বাসায় থাকতে দিলেন না, আমাদেরকে বাহির করে দিলেন, আমাদেরকে একটা টাকা দিলেন না, অথচ আপনার সংসার বাঁচানোর জন্য আমার বউ কী না করছে। আমার বউ আমারে পর্যন্ত আপনার সঙ্গে শোয়াইছি শুধু আপনার সংসারটা বাঁচানোর জন্য। আমার শাশুড়ি তখন বলল তোর বউ যে খারাপ, তোর বউ কি ভালো, তোর বউ খারাপ দেখে তো নিজের স্বামীর আরেক মহিলার কাছে পাঠাই দিছে, তোর বউ তো একটা বেশ্যা, ওরকম করে গালাগালি শুরু করছে। আমি তখন আমার শাশুড়ি বললাম যে আপনি যেগুলো বলতেছেন এগুলো ভালো বলতেছেন না, এগুলো খুব খারাপ কথা বলতেছেন, এগুলোর জন্য কিন্তু আপনার পস্তাইতে হইব। আমার শাশুড়ি বলে কী পস্তা দেবে, তুই আমাকে ধমক দিচ্ছিস? আমি বললাম অবশ্যই ধমক। আপনি যদি যে বিল্ডিংয়ে আপনি আছেন ওই বিল্ডিংয়ের অর্ধেক আপনি আমার বউয়ের নামে লিখে দিবেন। আপনি যে বিল্ডিংয়ে আছেন ওই বিল্ডিংয়ের অর্ধেক আমার বউয়ের নামে লিখে দিবেন। যদি আপনি লিখে দেন তাহলে তো ভালো, আর যদি লিখে না দেন তাহলে আমরা বাইরে যাব, আমরা বাইরের মানুষদেরকে গিয়ে জানাবো এবং জানাইয়া বলবো যে এই মানে বাচ্চা আমার, এটা বলে আপনার 12টা বাজাই দিব। আমার বউ আমার সঙ্গে আছে, নাইলে আপনি বিল্ডিংয়ের অর্ধেক আমার বউয়ের নামে লিখে দেন। ভারী তখন ওই মহিলা বলতেছে যে কি বলো তুমি, আমি জীবনও দিব না। এদিক দিয়ে তখনই মানে আমার যে ওয়াইফ আছে আগে তখন বলতেছে যে মা যদি আপনি না দেন আমার জামাই কিন্তু মানুষের কাছে বলবে, এবং বলার পর যদি ডিএনএ না কি জানি পরীক্ষা হয়, ওই পরীক্ষাগুলো কিন্তু ধরা পড়ে যাবে যে বাচ্চা আপনার না, বাচ্চা আপনার জামাই না, বাচ্চা আমার স্বামীর, তখন কিন্তু বিপদে পড়বেন। এই কথাবার্তা যায় ঝামেলা এগুলোর ভিতরে লাস্ট পর্যন্ত আমার শাশুড়ি বলতেছে যে না দিবে না। আমি বলি যে না দিলে আমি মানুষকে জানাই দিব, মহল্লা লোকদেরকে জানাবো, বাড়িওয়ালাকে জানাই দিব, ওই পেটের বাচ্চা আমি বাচ্চার বাবা, মানে বাচ্চা যে দুটো হয়েছে জমজ 2 বাচ্চার বাবা আমি, এই বাচ্চার বাবা বাড়িওয়ালা না, আমি সবাইকে বলে দিব। এই ঝামেলা করতে করতে আমার শাশুড়ি তখন বললো কি যে আচ্ছা ঠিক আছে যা হবার তা হয়েছে, তোরা এখন কাজ কর, তোরা আবার এই বিল্ডিংয়ে চলে আয়। মানে অনেকটা নরম হয়ে গেছে। আমার বউ বলতেছে কথাই একটা যে বিল্ডিংয়ের 2 তালা আমার নামে লিখে দিতে হবে, যদি 2 তালা আমার নামে লিখে দেন তাহলে তো সব ভালো, আর যদি লিখে না দেন তাহলে কিন্তু আমরা মানুষকে জানাই দেবো। আমিও চাচ্ছি আমার বউয়ের নামে লিখে দেখ। এর ভিতরে এই কথার পরে তখন আমার এই শাশুড়ি তখন বলে যে ঠিক আছে তোরা বাইরে থাকার দরকার নাই, তোরা আপাতত বিল্ডিংয়ে চলে, তোদের ভাড়া দেওয়া লাগবে না। এইবার আমি আর আমার বউ মিলা আবারও সেই আমাদের বিল্ডিংয়ের মধ্যে উঠলাম, আমাদের কাঙ্ক্ষিত বিল্ডিংয়ে আমরা আবার উঠছি। যেই ফ্ল্যাটে থাকতাম ওই ফ্ল্যাটেই উঠছি, ওই ফ্ল্যাটে থাকতেছি। ভাই শাশুড়ি আমাদের জন্য আদর সমাদর মানে পুরো চেঞ্জ হয়ে গেছে। আমরা কি খাবো, গরুর মাংস, মুরগির মাংস, এরপরে খাবার দাবার থেকে শুরু করবেন, আমাদের ছাড়া কোনো কিছুই বুঝতেছে না। শুধু কি লাগবে, তোমরা কি খাবি, তোদের কি খাইতে মন চাইতে আসছে, মানে আমাদের জন্য পুরোপুরি পাগল হয়ে যাইতেছে আমার শাশুড়ি। তাই আমার বলতেছে আমাদের এটা লাগবে ওইটা লাগবে, দিতেছে খাইতেছে। এরই মাঝে আমার শাশুড়ি তখন বলতেছে, আমি তখন আমার বউরে বলতেছি তুমি কি বলো, বাড়ি কি লিখে নিবা, বাড়িকে তোমার নামে লিখে দিব? আমার বউ বলে দিব। এর ভিতরে একদিন হলো কি আমার বউ বলতেছে মা তো বলতেছে বাড়ি অর্ধেক আমার নামে লিখে দিব, এখন কি কাজী অফিসে যাবো? আমি বলি আর তোমার নামে বাড়ি অর্ধেক লিখে দিব কেমনে, বাড়ি তো এখনও তোমার ও মায়ের নামে আসেই নাই, বাড়ি তো হচ্ছে গিয়া তোমার এই সৎ বাবার নামে, মানে ওই বাড়িওয়ালার নামে। একটা কাজ করো, তোমার মায়ের বলে স্টেম দেওয়ার জন্য। আমার বউ তখন বলে তাহলে কীরকম স্টেম দেওয়া লাগবে? আমি বললাম স্টেমের মধ্যে উকিলের সাথে কথাবার্তা বলে ওরকম করে লেখাও। পরে আমরা আগে যে উকিল দিয়ে আমরা এই পরামর্শগুলো করছিলাম সেই উকিল দ্বারাই তখন উকিলে সব কিছু লিখে দিছে। এইটার মধ্যে আমার শাশুড়ি তখন সিগনেচার করছে। সিগনেচারের পরে আমরা এই বাসার মধ্যে আসতেছি, ঘুরতেছি, ফিরতেছি, খাইতেছি। আমার বউ তখন তার মায়ের কাছে যাচ্ছে, আসতেছে, মানে পুরোটা বিল্ডিং তখন আমাদের হয়ে গেছে। কারণ এই বিল্ডিংয়ে বাড়িওয়ালার কোনো ছেলে মেয়ে কেউই থাকে না, তারা সবাই বিদেশে থাকে, তারা সবাই বাইরে থাকে, অনেকেই ঢাকা থাকে, তারা অনেকে বিদেশে থাকে। বাড়িতে শুধুমাত্র আমি, আমার শাশুড়ি, আমার মেয়েরা আর এই যে বাড়িওয়ালা, এরই আমরা সবাই। কিন্তু আমরা আলোলে ধরলে সবাই বেশ ভালো আছি। এই বেশ ভালো থাকতে কিছুদিনের মাথায়, মানে অল্প কিছুদিনের মাথায় হঠাৎ করে আমার জানি কী হয়েছে, ধরেন কোনো একটা কাজ করে আমার মনে থাকে না, এটা করে মনে থাকে না, ওইটা করে মনে থাকে না, মানে কোনো কিছু করতে গেলে আমার মানে মনে থাকে না, আমি শুধু বারবার ভুলে যাই, এই ভুলে যাই এর ভিতরেই আমার কী হয়েছে আর আমি জানি না। মানে আমার আর কোনো কিছু মনে নেই, হঠাৎ আমি সব কিছু ভুলে যাচ্ছি, আমার কিছু মনে থাকতেছে না। এইভাবে প্রায় অনেকগুলো দিন কেটে যায়, অনেকগুলো দিন নয়, আমি যখন আমি যে মন ভোলা মানে ভুলে যাচ্ছিলাম,
এবং এরপর থেকে আমি প্রায় আপনার 2016 সালের দিকে 2015 কি 16-র দিকে হিসাব করলে প্রায় আপনার 5 বছরেরও বেশি সময় আমি মানসিকভাবে নাকি পাগল ছিলাম। তো মানসিকভাবে পাগল ছিলাম। যখন আমার জ্ঞান ফিরে আসে, আমি শারীরিকভাবে আছি, তখন আমি দেখি আমি আমার ছোটো বোনের শ্বশুর বাড়িতে, আমার একেবারে ছোটো যে বোন, আমার ছোটো বোনের শ্বশুর বাড়িতে। তা আমার যখন সব কিছু ঠিক, আমি আমার ছোটো বোনরে আমি জানাইলাম যে আমার ঘটনা কি, আমি এরকম কেন। আমার বোন তখন বলে, তুমি পাগল হয়ে গেছো, তোমার বউ কয়েকদিন ধরে তোমার রাখছে, রাখে এরপর আমাদেরকে ফোন দিয়ে আমাদের কাছে দিয়ে দিছে, আমরা ভাইয়েরা বোনেরা মিলা তোমারে খুব কষ্ট করে রাখছি এই পর্যন্ত। তাই আমি বললাম যে তাহলে আমার বউ এখন কই আছে, আমার বাচ্চা কই আছে? বলে তোমার মেয়ে 2টা বড় হয়েছে, কিন্তু তোমার বউ আরেক জায়গায় বিয়ে বসে গেছে। কেমনি বিয়ে বসে গেল? বলো তুমি পাগল, তার পাগলের সঙ্গে সংসার করবে নাকি? তো তখন তো আমাদের কিছুই নেই। তখন আমি আবার আমার বউয়ের কাছে যাইতে শুরু করলাম। আমার বউ বলতেছে আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন আমার অন্য স্বামীর সঙ্গে আছি, আমি কেমনে তোমার কাছে যাব? তুমি পাগল হয়ে গেছো, 5 বছর ধরে পাগল, আমি কি করব? পরে আমি বললাম আমি তো চলতে পারি না, খাইতে পারি না, আমি শারীরিকভাবে অভাবে আছি, অনটনে আছি, তাই তুমি আরেক জায়গায় বিয়ে বসে গেলা, আমার কি হইলো? তোমরা তো মা আর মেয়ে এক হয়ে গেলা। তখন কিন্তু তারা মা আর মেয়ে মিলে একই বিল্ডিংয়ে থাকতেছে। আবার এরই মাঝে গুড নিউজ, মানে সুখের সংবাদ হচ্ছে বাড়িওয়ালাও মারা গেছে। যে বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালাও মারা গেছে। এরই ভিতরে তারা মা আর মেয়ে মিলে পুরো বিল্ডিং খাইতেছে। বাড়িওয়ালার ছেলে মেয়েরা কেউ এই বিল্ডিংয়ে আসে না। তো লাস্ট পর্যন্ত আমার অবস্থা এরকম হয়েছে, আমি আমার শাশুড়ির কাছে কিছু পাইলাম না, আমার বউয়ের কাছেও কিছু পাইলাম না। 2016 সাল থেকে এখন 2026 সাল পর্যন্ত আমি শুধু কষ্ট আর যন্ত্রণার মধ্যেই থেকে গেলাম। আমি অনেক উকিল ধরছি, লয়ার ধরছি, এক একজন এক এক কথা বলে। আমার বউয়ের আমি যদি বলি আমার 10টা টাকা দাও, আমার 5টা টাকা দাও, ভাই আমার 10-5 টাকাও দেয় না। এই বৃদ্ধ বয়সে আমি এখন পর্যন্ত রিক্সা চালাইতেছি, এই বৃদ্ধ বয়সে আমি রিক্সা চালাই খাইতেছি। আমার বউ অথচ নিচে দামি গাড়ি দেওয়া চলে, আমার শাশুড়ি দামি গাড়ি দেওয়া চলে, তাদের বাসার 2টা ড্রাইভার, কাজের লোক। আমি বলছি যে আমি চলতে পারি না, আমারে অন্তত মানে অন্য কিছু না, বাসার এই কাজের লোক হইলেও আমারে রাখো, বা আমার দারোয়ান হইলেও রাখো না। তারা আমার বাসায় দারোয়ানিও রাখে না, কাজের লোকও রাখে না। ভাই শেষ পর্যন্ত আমি আপনার ধারস্থ হইলাম, আপনি যদি পারেন আমাকে একটু সাহায্য করেন, আমি কি করতে পারি এবং এসব থেকে আমি কিভাবে বেরোইতে পারি, বা আমার শাশুড়ি এবং আমার বউয়ের কাছ থেকে আমি আমার অধিকার কিভাবে রক্ষা করতে পারি, যদি পারেন আমাকে একটা পরামর্শ দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে চট্টগ্রামের ভাই মোহাম্মদ আসলাম হোসেনের জীবনের এই হৃদয় বিদারক বাস্তব জীবনের গল্পটা শোনার জন্য। প্রিয় বন্ধুরা, আসলাম ভাইয়ের লাস্ট একটা আমার কাছে প্রশ্ন ছিল যে আমি আমার অধিকার কিভাবে ফিরে পেতে পারি। অধিকারের প্রশ্ন যদি আসে তাহলে আমি প্রশ্ন করতাম যে কিসের অধিকার, অধিকারটা কিসের? আসলাম ভাই তার ওয়াইফ আখি এবং আচিয়ার কাছে কিসের অধিকার সে চাইবে? আসলাম ভাই হয়তো এটুকু চাইতে পারে, আখি 2টা মেয়ে আছে, যে 2টা মেয়ের বাবা আসলাম ভাই, সেই 2টো অধিকার সে চাইতে পারে। এছাড়া আর আদার্স কী অধিকার আছে? সে যা করেছে তার রীতিমতো অন্যায় করেছে। এবং এই গল্পের মাঝে বা এটার মাঝে যা ছিল, আখি বা আসলাম সাহেব অথবা আচিয়া বেগম অথবা হেলেনা, এদের প্রত্যেকেরই ছিল প্রতারণা। এবং আসলাম সাহেব যেভাবে এই ঘটনা ঘটিয়েছে তার সাক্ষী বা সে খুব কঠিনভাবেই তা দুনিয়াতে পেয়েছে। তাহলে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আখি আর আসিয়া বেগম হয়তো বেঁচে গেছে। না, আমরা আসলাম সাহেবের গল্পটা শুনেছি, আখি আর আসিয়ার গল্পটা এখনও শুনি নাই, কারণ এই গল্পটা এখনও চলমান আছে। আখি আর আসলামের গল্পটা এমন হবে যে গল্পটা আসলামের গল্পটাকেও হার মানাবে। এটাই বাস্তব এবং সেটা খুব অচিরেই ঘটবে, আমি সেটা বিশ্বাস করি। কেননা যে লোককে তিনি বিয়ে করেছে বাড়িওয়ালার ছেলে মেয়েরা এখনও আছে, তারা এখনও জীবিত। তারা হয়তো সম্পত্তির লোভে সম্পত্তির জন্য আসতেছে না, বা তাদের হয়তো অন্য কোনো ব্যবসা বাণিজ্যের, তবে যে আসবে না তা নয়। আর তারা যেদিন আসবে, সব কিছু খুঁজবে বা গাঁটবে, সেদিন হয়তো সব কিছু পাল্টে যেতে পারে। আসলাম ভাই আমাকে একটা প্রশ্ন করেছিল শেষে, যেটা আমি বলি নাই, যে আমি বাড়িওয়ালার ছেলে মেয়েদেরকে সব কিছু জানাই দেবো কিনা। এই প্রশ্নের কোনো উত্তর আমি এখনও দেই নাই, সেটা আপনার উপর রেখে দিয়েছি। আপনারা যারা গল্প শুনেছেন, আপনারা নিজেদের মতো করে মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। এতে হয়তো বর্তমান সময়ে এবং অতীতেরও রিক্সা ড্রাইভার আসলাম হোসেন তার জীবনে একটা সিদ্ধান্ত নিতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।